নিজের ভালোবাসার মানুষকে অন্য একজনকে ভালোবাসতে দেখে থমকে গেল দিশা। তার সাইফ ভাইয়া, যাকে সে ছোট থেকে এক পাক্ষিক ভালোবেসে এসেছে শুধু সেই আশায় যে তার ভালোবাসা একদিন পূর্ণতা পাবে, তাকে অন্য একজনের হাত ধরে থাকতে দেখে যেন দিশার পৃথিবী থমকে গেল। এইবার পরিচয় দেওয়া যাক। মা বাবার আদরের একমাত্র মেয়ে দিশা রহমান, অনার্স প্রথম বর্ষ। ছেলেটি তার মামাতো ভাই, নাম সাইফ হাসান। সাইফরা এক বোন এক ভাই। দিশা তার বাবা মায়ের সাথে ছোট থেকেই বাইরে থাকত, কিন্তু তবুও যেন তার পৃথিবী শুধু দাঁড়িয়েছিল সাইফ নামক মানুষটার কাছে। ভালোবাসা কি জানার পরই শুধু তাকেই ভালোবেসেছে। এইবার গল্পে আসি। দিশা নিজেকে সান্ত্বনা দিয়ে এগিয়ে গেল এই আশায় যে হয়তো মেয়েটা তার বন্ধু। সামনে এগিয়ে এলো দিশা। সাইফ তাকে দেখে বলল, কি রে দিশা, তুই এইখানে? দিশা, হে, বান্ধবীদের সাথে আসছি, তুমি এইখানে? সাইফ, হে, আমিও একই আমার বান্ধবীর সাথে আসছি। মিট, শি ইজ মুক্তা। মুক্তা, শি ইজ মাই কাজন দিশা। মুক্তা, কেমন আছো দিশা? দিশা, জি আপু ভালো, আপনি কেমন আছেন? মুক্তা, আমিও ভালো। সাইফ, তোমার বোনটা কিন্তু অনেক কিউট, ননদ হিসেবে খারাপ হবে না। বোন কথাটা শুনে দিশার যেন বলতে ইচ্ছা করল, কে বোন? ওই পেতনি তুই বোন, তোর 14 ঘুষ্টি বোন। আমার জামাইয়ের হাত ধরছস? ভাইয়া না থাকলে এক্ষুনি তোর হাত আমি ভেঙে দিতাম, কিন্তু মুখে কিছু বলল না, শুধু তার সাইফ ভাইয়ার দিকে একবার তাকালো, ভাবল সে হয়তো বলবে ও আমার বোন না বউ, কিন্তু আফসোস তার সাইফ ভাইয়া সেটা বলল না, শুধু মুচকি হাসল। ভয় পেল দিশা। তার সাইফ ভাইয়া কি তাকে বোন ভাবে? না ধুর, এইটা মিথ্যা, হয়তো ফ্রেন্ড, তাই কিছু বলল না। তার সাইফ ভাই তো ছোটবেলায় তার সাথে বরবউ খেলত, সে তো কথা দিয়েছিল তাকে কখনো ছাড়বে না, সেই তার বর হবে তাহলে? ভাইয়া কি সব ভুলে গেল? না, অসম্ভব। ভাইয়া ও আমাকে ভালোবাসে, সময় হইলে ঠিক বলবে। বলবেই। দিশা বাসায় আসলো তার মামনির কাছে। মামনি মানে সাইফের মা। মামনি দিশাকে অনেক ভালোবাসে। মামনি, দিশা, সাইফ কই রে? দিশা, বাইরে তার বান্ধবীর সাথে কথা বলছে। মামনি, ওহ, এই জন্য তাহলে আমার মেয়েটার এত রাগ, বুঝলাম। দিশা, কি বুঝলে মামনি? মামনি, বুঝলাম যে আমার মেয়েটার সাথে আমার ছেলের এইবার একটা পাক্কা ব্যবস্থা করতে হবে। দিশা, তোমরা সবই বুঝো, খালি তোমাদের ছেলেই একটু গাধা। মামনি, তোর সাহস তো কম না, আমার সামনে আমার ছেলেকে বকিস। দিশা, তোমার সাহস তো কম না, আমার মামনির সামনে তার মেয়েকে বকো। মামনি, তবে রে পাকা মেয়ে, বলেই দিশার কান মুলে দিল। দিশা কোনো মতে কান ছাড়িয়ে দৌড়, আর সাথে সাথে ধপাস। টাইলসে পানি থাকার কারণে দিশা পড়ে যায়। সাথে সাথে পা মুচকে যায়। এইদিকে দিশার চিৎকারে সবাই এসে হাজির। সাইফ তো রেগে বম। সাইফ, তোর কি মাথায় সমস্যা? এত বড় হইলি কিন্তু সাবধানে চলাফেরা করতে পারিস না। মামনি, মেয়েটা কে পড়ে বকিস, আগে ওকে তোলো। দিশা, আমার পাটা বুঝি গেল এইবার। ও মামনি, আমার আর ছেলের বউ হওয়া হলো না গো। মামনি, কিছু হয়নি মা। এই সাইফ মেয়েটাকে কোলে নে না, দেখ না ব্যথা পেয়েছে, হাঁটতে পারবে না। সাইফ, হে, সব দোষেই মেয়ে করবে আর ওর ভার বহন করতে হবে আমাকে। দেখি আয়, আমার গলা জোড়ায় ধরে উদ্ধার কর। দিশা মনে মনে, সব সময় যদি এইভাবে ধরতে পারতাম তাহলে প্রতিদিন পা মুচকে যাওয়ার ব্যবস্থা করতাম। দিশা মুচকি মুচকি হাসছে, যা সাইফের চোখ এড়ায়নি, কিন্তু মা আর দিশার পা মুচকে যাওয়ার কারণে সাইফ আর কিছু বলল না। সাইফ, আমি ডক্টর আঙ্কেলকে ডাকছি। কিছুক্ষণ পর। ডক্টর, দিশা, মা পায়ের কি অবস্থা করেছ? এই কয়দিন গ্রামে এসেই এই অবস্থা।
তোমার বাবা জানলে কি হবে বলতো? দিশা, খবরদার বাবাকে কিছু বলবে না। বাবাকে বলা মানেই মাদার ইন্ডিয়া সরি মাদার বাংলাদেশকে বলা। উনি আমাকে আর আস্ত রাখবেন গো। দিশার মা, ঠিক বলেছ, তাই তো চলে এলাম তোমাকে চিবিয়ে খেতে। দিশা, ও মা গো, মামনি বাঁচাও আমাকে। দিশার মা, দস্যি মেয়ে, তোকে কতবার বলবো এইভাবে তিরিং বিরিং করবি না। কিছুদিন পর বাচ্চার মা হবি, এখন এইভাবে বাচ্চামো করলে হবে? ডক্টর, আচ্ছা ভাবি, পরে বকবেন, আগে এই ওষুধগুলা আনুন, এই ব্যথা মনে হয় না 1 মাসের আগে কমবে। সাইফ, দেখাই বুঝেছিলাম। আঙ্কেল আমাকে দিন, আমি আনছি। দিশার মা, বাসায় চল, তারপর দেখছি তোকে। তোর বাবা জানলে এখনই কাজ ছেড়ে চলে আসবে। দিশা, মাগো, এইটা একটা ছোট মিস্টেক, এইভাবে রাগ করলে হয় বলো? ও শাশুড়ি মা, কিছু বলো, তোমার ননদ প্লাস বেআইনকে। দিশার মা, চুপ কর পাকা মেয়ে। মামুনি, এতক্ষণ চুপ করে তোমাদের কাহিনী দেখলাম আর না। এইবার এই ঘর খালি করো ননদিনী। আমার মেয়েটা একটু রেস্ট করুক। দিশা, আমার ফোনটা। দিশার মা, ফোনটা গিলে খা। মামুনি, ওইভাবে বলছো কেন? দিশা, এখন একটা ঘুম দিবি, আর কোনো কথা নেই। চল তো নাসিমা। দিশার মা, চলো ভাবি। দিশা, ধুর, কেউ ভালোবাসে না। না, একজন বাসে আমার সাইফ ভাইয়া। সাইফ, দিশা আসবো? দিশা, আরে পারমিশন নিচ্ছি কেন, এইখানে সবই তোমার। সাইফ, তোর সাথে আমার কিছু কথা আছে, যা জিজ্ঞাসা করব সত্যি বলবি। দিশা, তবে কি ভাইয়া আমাকে ভালোবাসার কথা বলতে আসছে? ঈশস, এইভাবে আগে জানলে সাজগোজ করতাম। কি বলবো তাকে? ধুর, লজ্জা লাগছে। সাইফ, দিশা আমি তোকে। সাইফ, দিশা আমি তোকে একটা সত্যি কথা বলতে চাই। দিশা, বলো বলো, আমি তো শোনার জন্যই অপেক্ষা করছি। সাইফ, দিশা আমি আসলে একজনকে ভালোবাসি, কিন্তু মাকে বলতে পারছি না। আমি চাই তুই বল, কারণ মা তোকে অনেক ভরসা করে আর ভালোবাসে। দিশা, মামনি হয়তো এইসব শোনার জন্যই অপেক্ষা করছে, তুমি খালি একবার বলো তার নাম। সাইফ, তাকে তুই চিনিস? সে আর কেউ না, মুক্তা। বলেই ব্লাশ করতে লাগল। এইদিকে দিশার পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে গেল, এতদিন ধরে জমে রাখা ভালোবাসা নাকি অন্য কারো। দিশা কোনো মতে নিজেকে সামলে বলল, ভাইয়া তুমি যাও, আমি দেখছি। সাইফ, সত্যি? সোনা বোন আমার, সাবধানে থাকিস, আমি যাই। মাকে রাজি করাতেই হবে কিন্তু। সাইফ চলে যায়। দিশা, না, এইটা হতে পারে না। আমার সাইফ আর কারো না, শুধু আমার, শুধু আমার, আর কারো না, আর কারো হতে পারে না। সাইফ, তুমি আমার, তুমি নিজেই জানো না ঠিক কি বিপদ তুমি ডেকে আনলে। তোমার বিয়ে আমার সাথে হবে, আর কারো সাথে না। কি ভেবেছ তুমি? এইটা বলার পর আমি কেঁদে কেটে দেবদাস হয়ে যাব আর তোমাকে ওই পেতনির হাতে তুলে দিব? কখনোই না। ইউ আর ওনলি মাইন। দিশা নিজের জিনিস নিজের কাছে রাখতে জানে। ছোটবেলা থেকে আগলে রাখা জিনিস এত সহজে হাত ছাড়া করব ভাবলে কি করে? কথা আমি বলবো বিয়ের ব্যাপারে, কিন্তু তোমার আর আমার বিয়ে আর কারো না। দেখো কি হয়। এইদিকে মুক্তা, সাইফ, আমার ভয় লাগছে। দিশা পারবে তো? ও তো ছোট। সাইফ, কেন চিন্তা করছো? আমি দিশাকে চিনি। মাকেও রাজি করিয়ে ছাড়বে। আর মা দিশার কথা কখনোই না বলবে না। মুক্তা, আর তোমার বাবা? সাইফ, ধুর, মা যা বলবে বাবাও তাই করবে, চিন্তা করো না। মুক্তা, তাই যেন হয়, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। সাইফ, আমিও জানেমান। দিশা, মামুনি ও মামুনি একটু শুনে যাও।
মামুনি, কিরে মা, কি হলো? দিশা, মামুনি জানো তোমার ছেলে। আর বলতে পারল না দিশা। কান্নায় ভেঙে পড়ল। মামুনি, কি হয়েছে মা, কি করেছে আমার ছেলে বল? তোকে বকেছে? দিশা, মামুনি তোমার ছেলে ওই মুক্তা নামের মেয়েটাকে ভালোবাসে আর আমাকে বলছে যেন তোমাকে রাজি করাই। এইটা কিভাবে হয় বলো? আমি তো ওকে ভালোবাসি, আমি তো ওর বউ, কিভাবে নিজের বরকে অন্য করো হতে দেই? মামুনি, কি বলছিস মা? আচ্ছা তুই কাঁদিস না। সাইফ তো জানে না তুই ওকে ভালোবাসিস, আমি আজকেই ওকে জানাবো তোর কথা। দিশা, যদি রাজি না হয়? মামুনি, দেখ মা, মানুষের মনের উপর কারো হাত থাকে না, যদি রাজি না হয় তখন না হয়। দিশা, কি বলছো মামুনি? তুমি জানো মেয়েটা কত বাজে? মামুনি, ছি মা, এইভাবে বলে না। নিজের রাগ থেকে কাউকে খারাপ বলাটা পাপ। দিশা, আমি ভুল বলছি না মামুনি, আমি ওকে দেখেছি, ও অনেক লোভী মেয়ে, অনেক ছেলের সাথে সম্পর্ক। শুধু তাই না, বিয়েও করেছে, অনেক সবার সম্পত্তি নিয়ে পালায় যায়। আমার কলেজে আমি ওকে দেখতাম ছেলেদের সাথে ঘুরতে, প্রথম দেখে চিনি নাই, কিন্তু এখন মনে পড়ছে। আমার অনেক ফ্রেন্ড ওকে দেখেছে। মামুনি, কি সত্যি? যদি এমন হয় আজকেই আমি তোর সাইফের বিয়ের ব্যবস্থা করব। সাইফের সাথে কথা বলার কোনো দরকার নাই। দিশা, মামুনি, মা বাবা আর মামা? মামুনি, তোর মা বাবার সাথে আমি কথা বলবো, ওর ঠিকই রাজি হবে, আর তোর মামা ও তোকে অনেক আদর করে, তাই ভাবিস না। দিশা, সত্যি মামুনি? মামুনি, হে তুই ভাবিস না। এই পানিয়ে তোকে উঠতে হবে না, এইখানে বিয়ে হবে। বলেই মামুনি চলে গেল। দিশা, হা হা হা। সরি মামুনি, তোমাকে মিথ্যা বললাম, কিন্তু ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব করা যায় জানো তো। তাই আমার কিছু করার ছিল না। ফাইনালি আজকে আমার সাইফকে আমি পাব। বিয়ের পর না হয় তোমরা থেকে ভালোবাসা আদায় করে নিব। এইদিকে সাইফ ভয়ে ভয়ে বাসায় ঢুকল। ঢোকার পর এই যা দেখল তাতে অবাক না হয়ে পারল না। সাইফ ঘরে ঢোকার সাথে সাথে দেখল ঘর বিয়ে বাড়ির মতন সাজানো, সে তো দেখে অবাক। ভাবল দিশা কি তাহলে মাকে রাজি করিয়ে ফেলেছে, ভেবেই সাইফের মন খুশি হয়ে গেল। সে ভয়ে ভয়ে গেল তার মায়ের কাছে। মামুনি, কিরে সাইফ, এত বড় হয়ে গেলি যে এখন তোর বিয়ে দেওয়ার সময় চলে এলো। সাইফ, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, রাগ করো না। আসলে আমি ভয় পাচ্ছিলাম, মুক্তার বাবা শিক্ষক, অনেক কষ্টে ওদের দিন চলে, ভাবলাম তুমি হয়তো মানবে না, তাই দিশাকে বলা, কিন্তু ও যে এত সহজে সবটা ম্যানেজ করবে ভাবি নাই। থ্যাংক ইউ মা রাজি হওয়ার জন্যে। কিন্তু এইসব কি? মামুনি, তোর বিয়ে আজকে হবে। সাইফ, কি বলছো মা, কখন কি? মুক্তাকে কিভাবে পেলে তুমি? আর এইসব কিছু বুঝতেছি না। মুক্তার মা বাবার সাথে কথা বলছো? মামুনি, পাত্রীর মা বাবার সাথে আমার কথা হয়েছে, তারা রাজি। পাত্রী ও সেই কবে থেকে বসে আছে বিয়ে করবে বলে। সাইফ, সত্যি? কিন্তু এত কিছু? মামুনি, তোর এত কিছু ভাবা লাগবে না, খালি গিয়ে কবুল বল তাহলে হবে। সাইফ, লাভ ইউ মা, দেখো মুক্তা অনেক ভালো মেয়ে, আমার জন্য পারফেক্ট। মামুনি, তোর জন্য আমি পারফেক্টটাই রেডি করেছি, ভাবিস না। সাইফ, মা দিশা কই? ওকে তো ধন্যবাদ দেওয়া লাগবে। মামুনি, না হো বাসায় নাই, ডক্টরের কাছে গেছে, তোর বিয়েতে মজা করবে অনেক, তাই পাটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে চায়। সাইফ, পাগলি মেয়ে একটা। মামুনি, আসলেই তোর জন্য বিড়বিড় করে। সাইফ, মা কিছু বললে? মামুনি, না রে, যা রেডি হয়ে নে আর তোর ফোনটা দিয়ে যা, এখন কোনো কথা বলা, কাউকে দাওয়াত দেওয়ার দরকার নাই, একেবারে বিয়েতে এখন খালি কাবিন হোক। সাইফ, আচ্ছা মা। সাইফ রেডি হতে চলে গেল। সব কিছু সন্দেহজনক লাগলেও ভাবল না বেশি, তার মা তার ভালোই চাইবে। কিছুক্ষণ পর
সাইফ, মা আমি রেডি। মামুনি, বাহ, এই না হয় আমার রাজপুত্র। চল দিশার রুমে, ওইখানে সবাই আছে। সাইফ গিয়ে দেখল দিশার মা বাবার সাথে তার বাবা, বোন আর তার ছোট ফুপি আর ছোট ফুপির ছেলে আছে, খালি দিশা নেই। আর ঘুমটা দিয়ে তার বউ বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না। সাইফের ভাবতেও অবাক লাগছে, তার 3 বছরের রিলেশন আজকে পূর্ণতা পাবে। সে আজ খুব খুশি, কিন্তু তার মুখটা মুখ ঢেকে রেখেছে কেন? ও লজ্জা পাচ্ছে নিশ্চয়ই। মেয়েটার অনেক লজ্জা। সাইফ কাজীর কাছে গেল, তারপর দিশার মাকে জিজ্ঞাসা করল দিশার কথা। দিশা মা বলল দিশা একটু পর চলে আসবে। এরপর সাইফ আর বউয়ের কাছে রেজিস্ট্রি পেপারে সাইন নেওয়া হলো, তারপর সাক্ষীদের কাছে। এইবার কবুল বলার পালা। এই সময় সাইফের ফোনে কল আসলো। সাইফ কেটে দিচ্ছিল, কিন্তু আবার কল বাজে। তাই সাইফের মা বলল যেন কলটা এইখানে ধরে। কিন্তু কল ধরার পর ও কোনো শব্দ আসল না। এইদিকে কাজীর সব বলা শেষ, কিন্তু সাইফ তার কিছুই শুনে নাই ফোনের জন্য। এরপর ফোনটা কেটে যায়। তারপর কাজী তাকে কবুল বলতে বললে সে গড়গড় করে কবুল বলে দেয়। রাতে তাদের বাসর ঘরে আনা হয়। সাইফ তো ভেবে রেখেছে মুক্তা তাকে আগে থেকে না জানানোর জন্য তাকে একটু মিথ্যা রাগ দেখাবে। তারপর তার ভয় মাখানো ফেসটা দেখে হেসে দিবে। এই ভাবনা ভাবতে ভাবতে সে বাসর ঘরে ঢুকে দেখে তার বউ মাথায় ঘুমটা দিয়ে বসে আছে। সে ভাবে আগে তার বউয়ের বধূ রূপ দেখবে, তারপর রাগ দেখাবে। যেই ভাবা সেই কাজ। সে আস্তে আস্তে তার বউয়ের কাছে গিয়ে ঘুমটা তুলল, কিন্তু যেইটা দেখল সেইটা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। সাইফ, তুমি? দিশা, তুমি এইখানে? দিশা, হে সাইফ ভাইয়া, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি থাকব না তো কে থাকবে? সাইফ, মজা করো না দিশা, আমার ভালো লাগছে না। মুক্তা কোথায়? ওকে এনে দাও, ওর সাথে আমার কথা আছে। দিশা, কিন্তু সেটা কিভাবে হবে ভাইয়া, তোমার বউ তো আমি। সাইফ, দিশা প্লিজ, আই এম সো টায়ার্ড। মুক্তা, মুক্তা, মুক্তা কোথায় তুমি? দিশা, মুক্তাকে কই পাবে, একটু বলবে আমাকে? সাইফ, ঠিক আছে মামা, মা কই তুমি দেখো দিশা কি মজা করছে। ফুপি, ফুপা, বাবা, নিমি কই, তোমরা এইদিকে আসো। সবাই, কি হয়েছে? সাইফ, মুক্তা কোথায়? ওকে এনে দাও। দিশাকে বলো চলে যেতে, কালকে সব মজা করুক, আজকে না। মামুনি, দিশা কেন যাবে? ওর সাথে তো তোর বিয়ে হয়েছে। দিশার মা, হে বাবা, তুই এখন আমাদের মেয়ের জামাই। সাইফ, হোয়াট? তোমরা কি পাগল হয়ে গেছ? দিশা, তোমরা সবাই বাইরে যাও, আমি ভাইয়ার সাথে কথা বলছি। মামুনি, দাঁড়া মা, এখনই নিশ্চয়ই ও তোকে অনেক কথা শোনাবে, তার আগে ওকে একটা কথা বলে যায়। দিশা তোর জন্য পারফেক্ট, ওই মুক্তা দুশ্চরিত্রা, তাই ওর কথা ভুলে যা, আমরা যা করেছি তোর ভালোর জন্য করেছি। বাকিটা দিশার থেকে শুনে নে। চল সবাই। সবাই চলে গেল। সাইফ, বিশ্বাসঘাতক, তোকে বিশ্বাস করে সব বলেছিলাম, আর তুই আমাকে মুক্তার থেকে আলাদা করে মায়ের কান ভাঙাইলি। তোর এত সাহস! আমি ঠিকই ভেবেছি ছোট থেকে তোর জেদ ছিল, যেইটা চাই সেটা চাই। আমি বুঝতাম তুই আমাকে পছন্দ করিস, কিন্তু কিছু বলিনি, তোকে বোন ভাবতাম বলে, আর আজ তুই তার এই মূল্য দিলই। দিশা, তুমি বুঝতে তোমাকে ভালোবাসি। সাইফ, তুই কি ভাবিস তুই একাই চালাক? দিশা, আমি যা বলেছি সত্যি বলেছি, মুক্তা আপুর অনেকজনের সাথে রিলেশন আছে। সাইফ, চুপ। ওর ব্যাপারে আর একটাও কথা বলবি না তুই। দিশা, এত বিশ্বাস, বেশ প্রমাণ চাও? আমি দেব। সাইফ, ও রিয়েলি? নিশ্চয়ই কোনো এডিট পিক বা ভিডিও দেখাবি? লিসেন, আমার ভালোবাসা এত ঠুনকো না যে তোর মতন মেয়ের কোথায় ভেঙে যাবে। দিশা, বেশ, তোমাকে কালকে লাইভ দেখাবো। তাহলে বিশ্বাস করবে তো? সাইফ, মানে? দিশা, ওয়েট বলেই কাকে জানি ফোনে দিল। দিশা,
হেলো মাহাদি ভাইয়া, কালকে আপুর সাথে দেখা করুন, আমি সবটা তাকে দেখাইতে চাই। দিশা, ওকে। কালকে ফুড রিজনে চলে যাবে, ওইখানে সব প্রমাণ লাইভে দেখতে পাবে ভাইয়া। সাইফ, কাকে ফোন দিলুই তুই? দিশা, কালকে প্রমাণ পাও, তারপর না হয় বলবো। কিন্তু এই প্রমাণ দেওয়ায় আমি কি পাব? সাইফ, যদি তোর কথা সত্যি হয়, আমি নিজে পরশু তোর আর আমার বিয়ের অনুষ্ঠান করব ধুমধাম করে, আর মুক্তাও আসবে সেইখানে। আর সেই দিনই হবে মুক্তার সাথে আমার শেষ দেখা। দিশা কথাটা শুনে একটা বাঁকা হাসি দিল। মনে মনে বলল, ভুলতে তো তোমায় হবেই ভাইয়া, সোজা ভাবে না হলে বাঁকা ভাবে। সাইফ সোফায় চলে গেল শুইতে, দিশাও কিছু না বলে বেডে শুয়ে পড়ল। সকালে, দিশা, ভাইয়া উঠো। সাইফ, কেন বিরক্ত করছিস, আরেকটু ঘুমাতে দে। দিশা, বারে ঘুমাইলে প্রমাণ কিভাবে পাবে? দিশার কথা শুনে সাইফ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আজকেই তোমার আর আমার মাঝের সব দেওয়াল সরে যাবে ভাইয়া, বলে দিশা ও চলে গেল ব্রেকফাস্ট রেডি করতে। মামুনি, কিরে মা, সাইফ কিছু বলল? দিশা, আজকে তোমার ছেলেকে প্রমাণ দিব মামুনি, তুমি চিন্তা করো না, ওই পেতনির থেকে আমার জামাইকে আমি ঠিক বাঁচাব। মামুনি, আমার তোর উপর ভরসা আছে মা। দিশা মনে মনে, সরি মামুনি, তোমাদের ভরসা নিয়ে খেলছি, কিন্তু আমার যে কিছু করার ছিল না, এইভাবে আমি আমার ছোটবেলার ভালোবাসাকে হারাইতে দিব না, কিছুতেই না। সাইফ আর দিশা কিছুক্ষণ পর বের হয়ে গেল। সাইফ মনে মনে ভাবছে, দিশার বলা কথা কখনোই সত্যি হবে না, আমার মুক্তা অনেক ভালো মেয়ে। দিশার জেদ আজকেই লুটিয়ে পড়বে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল নির্দিষ্ট জায়গায়। দিশা, আমার সাথে এসো ভাইয়া। সাইফ দিশার সাথে গেল আর গিয়ে দেখল মুক্তা একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। সাথে সাথে সাইফের মাথা গরম হয়ে গেল, কিন্তু নিজেকে শান্ত করে সে ভাবল হয়তো ছেলেটা তার ভাই। সে আরেকটু এগিয়ে গেল। দিশা গেল না, সে ওইখানে দাঁড়িয়ে হাসছে। একটু কাছে গিয়ে সাইফ শুনতে পেল ছেলেটা বলছে, মুক্তা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ, বলে মুক্তার কপালে কিস দিল। সাইফ আর দেখতে পারল না, দৌড়ে আসলো দিশার কাছে, এসে বলল, বাড়ি চল, কালকে তোর আর আমার বিয়ের অনুষ্ঠান হবে, অনেক কাজ বাকি। দিশা কোনো রিয়াকশন না করে চলে গেল। গাড়িতে উঠে সাইফ শুধু ভেবে চলছে, মুক্তা ও তাহলে অন্য মেয়েদের মতন ঠকবাজ। আমার ভালোবাসার এই প্রতিদান দিল। 3টা বছরের ভালোবাসার এই প্রতিদান ছি। আর ভাবতে পারল না, চোখ ফেটে কান্না আসছে, কিন্তু ওই যে ছেলে মানুষের কাঁদতে নেই। তাই মনের কষ্ট মনে রেখে গাড়ি চালাল। বাড়ি পৌঁছানোর সাথে সাথে সাইফ রুমে চলে গেল আর দরজা লাগিয়ে দিল। দিশা এসে তার মা বাবা, মামুনি আর মামাকে সব বলল। সারাদিন ঘর থেকে সাইফ বের হয়নি, খাওয়াও করেনি, তাই রাতে বাধ্য হয়ে দিশা খাবার নিয়ে গেল রুমে। সাইফকে ডাকল। সাইফ সাড়া দিল না। আবার ডাকল, এইবার সাইফ দরজা খুলল। দিশা খাবার রেখে বলল, সারাদিন কিছু খাওনি ভাইয়া? অন্যের জন্য নিজেকে বা নিজের আপনজনদের কষ্ট দেওয়া বোকামি, বলে চলে আসতে নিলে সাইফ বলল, তুই এইসব কি করে জানলি দিশা? দিশা যেন এই প্রশ্নের অপেক্ষা করছিল। দিশা, আমি জানলাম কারণ ওই ছেলেটা আমাদের প্রাইভেট টিচার ছিল। আমি যখন কলেজে পড়তাম উনার কাছে পড়তে যাইতাম, শুধু আমি না, আমার বান্ধবী সবাই। তখন উনি উনার গার্লফ্রেন্ডের সাথে মাঝে মাঝে কথা বলতেন ফোন দিয়ে। একদিন আমরা দেখতে চাইলে উনি পিকটা দেখান, তখন থেকেই চিনি। আর উনাদের রিলেশন 5 বছরের। আর যদি বলো উনি আমার কথা কেন শুনল, তাহলে আমি বলবো আমি উনাকে সবটা জানিয়েছি, আর উনি বলেছেন মুক্তা আপু যেমন হোক উনি মুক্তা আপুকেই বিয়ে করবেন। তাই আমি যেন তোমাকে বুঝাই, কিন্তু তুমি তো সহজে বুঝবে না, তাই উনাকে আমি ঢাকা থেকে নিয়ে আসি, আর বাকিটা তো তুমি জানো।
সাইফ বিশ্বাস করতে পারছে না, রিলেশনের প্রথম থেকেই মুক্তা ওকে ধোঁকা দিচ্ছে, একটুও ভালোবাসেনি তাকে। আর দিশা যাকে ছোট থেকে একটুও ভালোবাসেনি সাইফ, সে কিনা সেই ধোঁকাবাজের হাত থেকে তাকে বাঁচাতে এত কিছু করল। শুধু তাই না, ছোট থেকে তাকে একতরফা ভালোবেসে এসেছে, না এই ভালোবাসা সে হারাইতে পারবে না। আর তাছাড়া তাদের বিয়ে হয়েছে, এখন না মানলেও তারা স্বামী স্ত্রী, তাই সাইফের উচিত ধোঁকাবাজকে ভুলে যাওয়া। কিন্তু সাইফ তো মুক্তার চোখে ভালোবাসা দেখেছিল, তাহলে সেটা কি ভুল? না, সাইফ আর ভাবতে পারছে না, সে মাথা ধরে বসে যায়। দিশা, কি হলো সাইফ ভাইয়া, খারাপ লাগছে? সাইফ, দিশা আমাকে একটু একা ছেড়ে দে। দিশা আর কিছু না বলে বাঁকা হেসে চলে গেল। সে যে তার মনের মানুষকে পেতে চলেছে সেটা সে বুঝতে পারছে। এইবার যত তাড়াতাড়ি সম্ভব তার বান্ধবীদের দিয়ে বাকি কাজ সম্পন্ন করতে হবে। সে বাইরে এসে আফসাকে ফোন দিল। আফসা, হে বল দিশা। দিশা, কখন আসবি তোরা? আফসা, এই তো চলে এসেছি। বলছি কি দিশা, সবসময় জেদ করলে হয় না, মিথ্যার আশ্রয় নিয়ে তুই কি ভালোবাসা পাবি? দিশা, কেন পাব না? যেইভাবে বিয়েটা হয়েছে সেইভাবে বাকিটাও হবে, তোরা শুধু সঙ্গ দে। আফসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে দিশাকে বলে কোনো লাভ নাই, সে যেটা চায় সেটা চায়, আর তারাও হেল্প না করে থাকতে পারবে না। মেয়েটাকে তো দেখেছে প্রতি মুহূর্তে কষ্ট পেতে। এইবার পরিচয় দেওয়া যাক। আফসা, সুচি, সাইমুম, তাজরিন, তাহু সবাই দিশার ফ্রেন্ড। ছোট থেকে তারা একসাথে আছে। তারা খুব ভালো করে জানে দিশার জেদ। তার যেইটা চাই সেইটা চাই। এই নিয়ে দিশার সাথে তাদের মতো বিরোধ কম হয়নি। কিন্তু দিশাকে তাদের ছাড়তে মন চায় না, কারণ একটাই, দিশা যাদের ভালোবাসে তাদের জন্য সব করতে পারে। তার এই ভালোবাসা আগলে রাখা আর ছোট থেকে একসাথে পড়ার কারণে যেই মায়াটা তাদের মধ্যে হয়েছে সেই মায়াকেও কেটে উঠতে পারেনি, তাই দিশার সব অন্যায় তারা মেনে নেয়। সুচি, আফসা, তোর কি মনে হয় আমাদের দিশাকে বোঝানো উচিত? তাজরিন, ওকে বুঝায় লাভ হবে, ওয়ে কি সোনার মেয়ে? সাইমুম, দেখ এইভাবে বলিস না, মেয়েটা ছোট থেকে সাইফকে ভালোবাসে। কত কষ্ট পেয়েছে মেয়েটা সাইফের জন্য, এখন যদি আমাদের একটা মিথ্যা মেয়েটার কষ্ট কমাইতে পারে তাহলে কি সমস্যা? আফসা, ওর কষ্ট দেখতে পারি না বলেই তো কাজটা করছি। তাহু, আমি ভাবছি মুক্তা মেয়েটা আর কাউকে পেল না। আমার বান্ধবীর ঘর ভাঙতে হল, লাভ কি হইল, নিজের চরিত্রে দাগ পড়ল শুধু শুধু। সুচি, হে ঠিক বলেছিস। আচ্ছা মাহাদি ভাইয়ের কি খবর, উনাকে বুঝেছিস সবটা? সাইমুম, হে উনি জানে সব। তাহু, এখন চল তাহলে আমাদের কাজ শুরু। অন্যদিকে দিশা, মামনি ও মামনি। মামনি, কি হয়েছে মা? দিশা, মামনি, কালকের অনুষ্ঠানের জন্য আমার কিছু বান্ধবী আসবে। মামনি, আসবে তো অবশ্যই, সেটা আবার বলা লাগে? দিশা, থানকু মামনি। সাইফ, হেলো মুক্তা। মুক্তা, হে জানু বলো। সাইফ, কালকে আমাদের বাসায় এসো, একটা অনুষ্ঠান আছে। মুক্তা, কিসের অনুষ্ঠান? সাইফ, আসলেই দেখতে পাবে। মুক্তা, ওকে। সাইফ, রাখি। মুক্তা, এত তাড়াতাড়ি আরও কিছুক্ষণ কথা বলি, এমনি তুমি সারাদিন আমার সাথে কথা বলনি। সাইফ, তোমার হয়তো কথা বলার মতন সময় নাই তাই ফোন দেইনি। মুক্তা, মানে? সাইফ, কিছু না, কালকে ঠিক সময় চলে এসো, আমার এখন কাজ আছে, যেতে হবে। মুক্তা, আচ্ছা। সাইফ ফোনটা রেখে দিল। দিশা, ভাইয়া খেতে আসো। সাইফ, ভালো লাগছে না রে, তুই যা। দিশা, ওকে ওয়েট। বলে দিশা চলে গেল। একটু পর খাবার এনে হাজির হল। দিশা, চল একসাথে খাই। সাইফ, খাবার আনলি কেন? দিশা, তুমি খাবে তাই আজ আমি তোমাকে খাইয়ে দেব। সাইফ, দিশা প্লিজ। দিশা,
ভাইয়া প্লিজ, এমন কারো জন্য তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ যে তোমার ভালোবাসার মূল্য দেয়নি? ওইদিকে তোমার পরিবারের সবাই না খেয়ে আছে, তুমি খাওনি দেখে তাহলে বুঝো তুমি কার জন্য কাকে কষ্ট দিচ্ছ। সাইফ কিছুক্ষণ পর বলল, দে, খাইয়ে দে। দিশা হাসি মুখে খাইয়ে দিতে লাগল। সাইফ, তুই ও খাসনি নিশ্চয়? দিশা, তুমি খাও, আমি বাইরে গিয়ে খাচ্ছি। সাইফ, হা কর। দিশা, মানে? সাইফ, মানে তুই যদি আমাকে খাওয়াতে পারিস আমিও পারবো, কারণ আমি তোর স্বামী। দিশার কথাটা শুনে এক অন্যরকম ভালো লাগা কাজ করল। সেও বিনা বাক্য ব্যয় খেয়ে নিল। দিশা, আজ আমার ফ্রেন্ডরা আসছে। সাইফ, বাহ, ভালো তো। আমিও আমার ফ্রেন্ডদের বলেছি ওরা কালকে আসবে। দিশা, ওহ আচ্ছা বলে চলে গেল দিশা। সাইফ, জ্বর করে হলেও আমার তোকে মেনে নিতে হবে দিশা। তোর পবিত্র ভালোবাসা আমি এইভাবে ছুঁড়তে পারি না। কিছুক্ষণ পর দিশার ফ্রেন্ডরা চলে আসলো। দিশা তাদের সাথে গল্প করল আর তাদের ফ্রেশ হতে বলল। ফ্রেশ হয়ে তারা খেয়ে দিয়ে চলে গেল সাইফের সাথে দেখা করতে। সুচি, ভাইয়া আসব? আমরা আপনার শালি। দিশার ফ্রেন্ড। সাইফ, ও হে, আসো। দিশা আমাকে তোমাদের ব্যাপারে বলেছে, ভিতরে আসো। তাহু, ভাবলাম আমাদের জিজুর সাথে কথা বলে আসি। কেমন আছেন? সাইফ, আছি। তোমরা কেমন আছো? সাইমুম, আমরাও ভালো। আমরা জানি আপনার মনের উপর দিয়ে কি যাচ্ছে। দিশা আমাদের সব বলেছে, আমরাও আপনাকে সেই ব্যাপারে বলতে আসছি। সাইফ, বলো, কি বলবে? আসলে ওর জঘন্য রূপ এত দেখছি যে আর কোনো কিছুই যেন গায়ে লাগছে না, তবুও শুনি ওর কীর্তি। তাজরিন, অ্যাকচুয়ালি ভাইয়া মুক্তা আপু। তাজরিন, মুক্তা আপু আসলে খুব খারাপ প্রকৃতির একজন মেয়ে। তার উদ্দেশ্য হলো একটা করে প্রেম করা আর তাদের টাকা মারা। সেই টাকা দিয়ে সে বিলাসিতা করে, পড়াশোনা করে, এই জন্যই সে সবাইকে ফাঁসায়। ঢাকায় অনেক ছেলের সাথে এমন করেছে। প্রথম 1-2 বছর ছেলেদের ভালোবাসা অর্জন করে, তারপর তাদের টাকা মারে। সুচি, শুধু তাই নয় ভাইয়া, সে অনেককে বিয়েও করেছে, তারপর তাদের টাকা চুরি করে পালিয়ে এসেছে। আর যদি বলেন মাহাদি ভাইয়ার সাথে 5 বছরের রিলেশন কেন, তাহলে বলবো মাহাদি ভাইয়ার আর মুক্তা আপুর বিয়ে ছোট থেকে ফিক্সড, তাই। তাহু, আসলে ভাইয়া মুক্তা আপু মহান সাজতেন চেয়েছে, তাই কখনোই মাহাদি ভাইয়ার কাছে টাকা চায় নাই। আর ভাইয়াও মুক্তা আপুর এই মহান ভাব দেখে গলে গিয়েছে, যেইভাবে আপনি গলেছেন। সাইমুম, অনেক প্রেমিক জামাই বানিয়ে ফেলেছে ঢাকায়, তাই কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে এইখানে এসেছে। আপনি চাইলে খোঁজ নিতে পারেন ভাইয়া। কিন্তু দিশা যখন বলল তখন আমরা মুক্তা আপুকে দেখেছি এমন ছেলেদের সাথে কথা বলি। আসলে মুক্তা আপু আমাদের পাড়ার ছেলেদের সাথেও ঘুরেছে আর আমরাও প্রায় দেখতাম, তাই এত কিছু জানতে পেরেছি। আফসা, আপনি চাইলে আমরা ওই ছেলেদের নম্বরও দিতে পারি। সাইফ, আফসা, ভাইয়া আমরা জানি আপনি এখন কি বলবেন বুঝতে পারছেন না। আসলে আমরাও আপনাকে এই সময় কথাগুলো বলতে চাইনি, কিন্তু ভাবলাম আজকে আপনি যেহেতু সত্যিটা জেনেছেন তাহলে সম্পূর্ণটাই জানুন। আর কালকে আপনাদের বউ ভাত। আমি চাই কালকে থেকে আপনি মুক্তা নামক চ্যাপ্টার ক্লোজ করে আমাদের বান্ধবীকে নিয়ে ভাবুন। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আপনার জন্য। তাজরিন, হে ভাইয়া, যখনই ও বাড়ি আসতো তারপর ঢাকা ব্যাক করত, আমাদের শুধু একটা কথাই বলতো। সাইফ ভাইয়া তাকে একটুও বুঝে না কবে শেষ হবে তার অপেক্ষার পালা। অনেক কান্না করত মেয়েটা তখন। তাহু, উপর থেকে যতই হাসি খুশি থাকুক ও এমনি যে অনেক কষ্টে থাকে আমরা সেটা বুঝি। সাইমুম, আমরা অনেকবার বলেছিলাম যেন আপনাকে ও জানায়, কিন্তু ও নিজেও জানায়নি আর আমাদের ও বলতে দেয়নি। ও শুধু বলতো তার সাইফ ভাইয়া একদিন নিজেই বুঝবে। সুচি, কিন্তু আপনি বুঝতে পারেননি, বরং অন্য একজনকে মনে জায়গা দিয়েছেন যে আপনার জন্য ঠিক নয়। এইবার আপনি ভাবুন কি করবেন। আজকে রাতটা দিশাকে আমাদের কাছে রাখছি, আপনি না হয় সারারাত ভাবুন।
বলে সবাই চলে গেল। দিশা বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। ওরা সবাই বের হওয়ার সাথে সাথে ওদের জড়িয়ে ধরে বলল, গুড জব মাই ফ্রেন্ডস, তোরা যে এত সুন্দর অভিনয় পারিস আগে তো বললি না। সুচি, সবটা তো মিথ্যা ছিল না। তোর ফিলিংসের কথাটা তো সত্যি, তুই তো সত্যি উনার জন্য কম কাঁদিসনি। দিশা, আর কাঁদতে হবে না রে, দেখিস সাইফ ভাইয়ার ভালোবাসা আমি খুব দ্রুত পাব। আফসা, কিন্তু দিশা, সত্যিটা যদি জানাজানি হয়ে যায়? দিশা, ভাবিস না, দিশা এত কাঁচা খেলোয়াড় না। সাইমুম, যা করবি ভেবে চিন্তে করিস। তাহু, মনে রাখিস এইখানে কিন্তু মাহাদি ভাইয়া ও আছে, তার থেকে যদি ফাঁস হয়। দিশা, টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখব, চিন্তা করিস না। তাজরিন, তাহলেই ভালো। আচ্ছা আয় রুমে, আজকে সবাই গল্প করব। দিশা, তোরা যা, আমি আসছি। সবাই চলে গেল। দিশা বাইরে গিয়ে কাউকে একটা ফোন দিল। দিশা, হেলো মাহাদি ভাইয়া, আপনার হেল্পের জন্য ধন্যবাদ, আপনার পাওনা টাকা আপনি পেয়ে যাবেন। মাহাদি, আমার টাকা চাই না, অন্য কিছু চাই। দিশা, মানে? মাহাদি, দেখো দিশা, আমি সরাসরি বলি, আমার মুক্তাকে ভালো লেগেছে, তুমি সাইফকে চেয়েছ, পেয়েছ। এখন আমার মুক্তাকে চাই। দিশা, ওয়াও দ্যাটস গ্রেট, ওকে আমি হেল্প করব আপনাকে। মুক্তার সাথে অচেনা হলে দেখা করুন, কালকের পর ও ভেঙে পড়বে, ওকে সঙ্গ দিন বন্ধু হয়ে, আর আমরা যেইখানে যেইখানে যাব সাইফকে দেখিয়ে আপনি ওর সাথে সেইখানে যাবেন, এতে সাইফ আরও দূরে চলে যাবে ওর কাছ থেকে। মাহাদি, বাহ, আমার স্বার্থের সাথে নিজেরটাও জুড়ে দিল, গ্রেট। দিশা, স্বার্থ ছাড়া দিশা কিছু করে না। মাহাদি, তাহলে কি সাইফকে পাওয়া একটা স্বার্থ? দিশা, অবশ্যই, ওকে পেলে আমি সুন্দর করে বাঁচতে পারব, ও আমার শান্তি, আমার ভালোবাসা। মাহাদি, ভালো যাই হক, আমি কিছুদিন এইখানে থাকব, চেষ্টা করব এইখানে শিফট করার, শুধু মুক্তার জন্য। দিশা, বাহ, 2 দিনের ভালোবাসার জন্য এত কিছু। মাহাদি, তুমি ও তো কম কিছু করনি। দিশা, রাখছি, বেস্ট অফ লাক। বলে দিশা কেটে দিল। আসলে মুক্তাকে খারাপ বানাতে তার ও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। পিছনে ঘুরে দেখল তার ছোট ভাই, কাজিন। দিশা, মুহিন, তুই এইখানে? মুহিন, বুবু যেইটা করছো সেইটা কি ঠিক? দিশা, তুই এইবার ও জেনে গেছিস? ভালো, চুপ করে থাক তাহলে। বলে দিশা চলে গেল। মুহিন, আমি তোমাকে ছোট থেকে চিনি বুবু, তোমার থেকে 1 বছরের ছোট হলেও বুদ্ধি আমার একটু বেশি, তাই তো সবসময় তোমাকে নজরে রাখি, কিন্তু আমি জানি তোমার পছন্দের জিনিস একবার পেয়ে গেলে তুমি তার মূল্য দাও না, কিছুদিন পর ছুঁড়ে ফেলে দাও। ভাইয়া তোমাকে ভালোবাসবে, কিন্তু তুমি কতক্ষণ বাসবে সেটাই দেখার বিষয়। আফসা আর সুচি বাইরে এসেছিল, ঘরে নেট পায় না দেখে, সুচি একা আসতে ভয় পাওয়ায় আফসার সাথে আসে। এসে দেখে মুহিন একা একা বকবক করছে। আফসা, কি ব্যাপার ছোট ভাই, এইখানে কি করছ? মুহিন, আপু, তোমরা বুবুকে কেন বুঝাচ্ছ না? ব্যাপারটা জানাজানি হয়ে গেলে বুবুকে কেউ ভালোবাসবে না। সুচি, কিছু করার নাই, তোমার বুবুর কথা মতন না চললে ও যে নিজের বা মুক্তা আপুর ক্ষতি করতে পারে সেটা তো জানোই। মুহিন, এই জন্যই আপুর উপর নজর রাখছি আমার গার্ড দিয়ে সবসময়, আর আমার হেল্প করছো তোমরা। আফসা, খবরদার, তুমি যে খোঁজ রাখো সেটা দিশা জানে, কিন্তু আমরা যে তোমার সাথে জড়িত এইটা ও জানে না, ওকে বলবে না, আর যা হচ্ছে হতে দাও, এইটাতে সবার ভালো। পরের দিন। দিশা, সাইফ ভাইয়া উঠো তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে রেডি হও, দেখো 11টা বাজে। সাইফ, দিশা প্লিজ, কালকে অনেক রাতে ঘুমিয়েছি আর একটু। দিশা, তুমি যদি না উঠো তাহলে আমি গরম চা তোমার মুখে ঢেলে দিব। হু। সাইফ। দিশা, ওকে দেন। বলেই দিশা সাইফের আঙ্গুল নিয়ে চায়ের কাপে ঢুকিয়ে দিল।
সাইফ তো চিল্লাই উঠছে, ও মাগো কি করলি এইটা। দিশা হাসতে হাসতে চলে যেতে নিলে পাপসে পা আটকে পড়ে যায় সাইফের উপর। তারপর আর কি দুইজনের চোখাচোখি, আর সাথে লালা 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 লালা। কিছুক্ষণ পর দিশার হুঁশ আসাতে ও উঠে গেল। সাইফ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, 1 মিনিট দিশা, তোর না পায়ে ব্যথা? দিশা, ব্যথা তো, কিন্তু আমি তো বাড়ির বউ, তাই এক পা দিয়ে হাঁটছি খড়ায় খড়ায়। কালকে থেকেই হয়তো তুমি খেয়াল করনি, অন্য কাউকে নিয়ে ভাবছিলে তাই। বলতে বলতে দিশার মুখটা মলিন হয়ে গেল। সাইফ বুঝতে পেরে বলল, কিরে দিশা, কোনো ডায়েট করবি তুই? আমার তো কোমর ভেঙে যেত আরেকটু হলে। দিশা, কি তুমি আমাকে মোটা বলছো? শুনে রাখো, আমি মোটা না, আমি কিউটের ডিব্বা হুম। তোমার সাথে আরই যাব না তোমার বাড়ি। সাইফ, এইটা কার বাড়ি? দিশা, আমার শ্বশুরের। বলে দৌড়ে চলে গেল। সাইফ, আরে এই পা নিয়ে আসতে যা। পাগলি মেয়ে একটা। সাইফ, কালকে অনেক ভেবেছি, সত্যি দেবদাস হলে চলবে না। অনেকের জীবনে এই ঘটনা বিয়ের পর ঘটে, সেইখানে আমি বেঁচে গেছি। আই হ্যাভ টু মুভ অন। বলে চলে গেল সাইফ। কিছুক্ষণ পর সাইফ ফ্রেশ হয়ে দেখল বেডে শেরওয়ানি রাখা। সাইফ, আজকে তো বউ ভাত, আজকে কি আমি আবার বিয়ে করব নাকি? এইসব কি? দিশা, দিশা, মামুনি, গরুর মতন চিল্লাচিস কেন? সাইফ, এখন মেয়ে পেয়ে আমি গরু হলে গেলাম, আর তোমার মেয়ে যে গাধা। মামুনি, খবরদার আমার মেয়েকে গাধা বলবি না। সাইফ, তো কি বলবো, বউ ভাতে কেউ শেরওয়ানি পরে? মামুনি, ও আগে বলবি তো, আসলে মেয়েটার ইচ্ছে, বিয়ের দিন তো কিছুই হয়নি, তাই আজকে তোকে বর আর নিজে বউ সাজতেন চায়। প্লিজ বাবা, না করিস না। মেয়ে যথেষ্ট কষ্ট পেয়েছে, আর না এইটুকু আবদার রাখো। সাইফ, তা তোমার মেয়ে কোথায়? মামুনি, পার্লারে। সাইফ, তুমি চিন্তা করো না মা, আমি ওর সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। মামুনি, লক্ষ্মী ছেলে। দুপুর 2টা, সবাই আসতে আসতে আসা শুরু করেছে। এইদিকে দিশার পাত্তা নেই। সাইফ, এই মেয়েটা আমাকে 4 ঘন্টা আগে রেডি করিয়ে নিজে মহারানী সাজছে। দিশা, মোটেও না, আমি পরী সাজছি। সাইফ পিছনে ঘুরে অবাক হয়ে গেল, দিশা সত্যি পরীর থেকে কম লাগছে না। দিশা, কি জামাই, চমকে গেলে তো? বলো বলো, কেমন লাগছে? সাইফ মুখ ফসকে বলে ফেলল, অপূর্ব। দিশা শুনে লজ্জায় লাল হয়ে গেল, যদিও মেকআপের জন্যটা বোঝা যাচ্ছে না। সাইফ হুশ ফিরতে বলল, উহুম, যা স্টেজে আমি আসছি। সাইফ চলে গেল। দিশা স্টেজে যাওয়ার পরপরই মুক্তা আসল। দিশাকে দেখে বলল, দিশা, কি ব্যাপার, আজকে তোমার বিয়ে? কিন্তু এত অল্প বয়সে? দিশা, কি করব আপু, নিজের জিনিস তো নিতে হয়, নইলে কোনো পেতনি এসে নিয়ে যায়, বলা যাবে না। মুক্তা, মানে? দিশা, মানে অপেক্ষা করো, আমার জামাই আসছে। সাইফ, কার সাথে কথা বলছো? মুক্তা দেখল সাইফ শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। মুক্তা, কি ব্যাপার সাইফ, তুমি বরবেশে কি করছো? সাইফ, বাহরে, আমার বিয়ে, আমি বর সাজব না। মুক্তা, হোয়াট? ফান করছো? হা হা হা, আমি জানি তুমি তো আমাকে ভালোবাসো। সাইফ, সেটাই তো ভুল ছিল। মুক্তা, মানে? সাইফ, আমি তোমাকে এক্সপ্লেনেশন দিতে চাই না, শুধু দেখাইলাম আমি আর দিশা বিয়ে করেছি, আমাদের দুইজনের জন্য দোয়া করো। আর আমি কোনো মজা করছি না, বিয়েটা মজা না। অবশ্য তোমার মতন মেয়ের কাছে এইটা মজাই। মুক্তা, কি বলছো তুমি, মাথায় আছে? তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? সাইফ, ধোঁকা শব্দটা তোমার মুখে মানায় না। দিশা প্রমাণ না দিল, আমি তো জানতামই না তোমার এত রিলেশন, এত বিয়ের ব্যাপারে। ছি, শেম অন ইউ। মুক্তা, কি বলছো এইসব? সাইফ, দিশা কি প্রমাণ দিয়েছে তোমাকে? সাইফ, তোমার আসল রূপ, তোমার আসল ভালোবাসাকে দেখিয়েছে।
আমি আর কিছু বলতে চাই না, বের হয়ে যাও বাড়ি থেকে, আর কোনো সিন ক্রিয়েট করবে না, চুপচাপ বেরিয়ে যাও। মুক্তা যেন পাথর হয়ে গেছ। যাকে নিয়ে এতদিন স্বপ্ন দেখেছে সে অন্য কারো? দিশা কি প্রমাণ দিয়েছে? আর সাইফ তাকে কেন বিশ্বাস করল না? সে বিনা বাক্য বেয়ে চলে গেল। দিশা মনে মনে, যাক এই কাহিনী শেষ হলো, এখন শুধু মাহাদি ভাই এই মেয়ের মনে জায়গা করলে চিন্তা শেষ। এইদিকে সাইফের অনেক কষ্ট হচ্ছে। যতই ধোঁকা দিক কিন্তু সে তো ভালোবেসেছিল। সাইফ আর কিছু না বলে স্টেজে উঠল। পুরাটা অনুষ্ঠানে সাইফ আর কিছু বলেনি দিশা ও বিরক্ত করেনি। রাতে সাইফকে দিশার ঘরের সামনে নেওয়া হল। সাইফ ভিতরে গিয়ে দেখল রুম সম্পূর্ণ অন্ধকার। সে দিশার নাম ধরে ডাকতে লাগল। একটু পর নিজে গিয়ে লাইট অন করে দেখল সারা রুম ফুল বেলুন দিয়ে সুন্দর করে সাজানো, আর পরীর মতন হাতে গাজরা নিয়ে দাঁড়িয়ে আছে দিশা। দিশা সাইফের কাছে আসলো, এসে বলল, দিশা, ছোটবেলা থেকে তোমাকে আপন ভেবে এসেছি, তোমার আমাকে আগলে রাখতে পারাটা আমার কাছে বেশি ভালো লাগত। যেই দিশা কখনো নিজের মনের কথা ছাড়া কারো কথা শুনত না, সে কিনা তোমার কোথায় উঠত বসত। যেই দিশার উপর কেউ রাগ করলে বকলে সে তাকে আস্ত রাখত না, সে দিশা শুধু তোমার বকা শুনেই শান্তিতে হাসত। ভালোবাসা কি জানতাম না যখন তখন, খালি মনে হতো তোমাকে আমার চাই, সারা জীবন বন্ধু হিসেবে হলেও চাই। যেই বন্ধুত্বে থাকবে না কোনো বাধা, থাকবে বিশ্বাস, ভালোবাসা, শাসন, আদর সব। তারপর যখন ভালোবাসা কি বুঝলাম তখন মনে হলো হে সাইফ নামের ছেলেটাকে আমি বড্ড ভালোবাসি, তাকে ছাড়া আমার চলবে না। কোনো একদিক দিয়ে হয়তো তোমার কেয়ার করা দেখে মনে হতো তুমিও আমাকে ভালোবাসো, খালি আমি যেমন ভয়ে বলতে পারি না তুমিও তেমন পারে না, সংকোচ হতো। ভাবতাম যদি বাড়ির কেউ মেনে না নেয়। ঠিক তখনই একদিন মা বাবা মামুনি আর মামার মুখে শুনলাম তারা আমাকে তোমার বউ হিসেবে চায়। সেই দিন থেকে নিজের মনে তোমাকে নিয়ে সংসার পাতা শুরু করলাম, তোমাকে নিজের ছায়া ভাবা শুরু করলাম। তোমার মধ্যে আমি নিজেকে খুঁজে পেলাম। তুমি যতই রাগ করো মনে হয়তো আমার ভালোর জন্যই করো, কিন্তু সেই দিন যখন মুক্তা আপুকে দেখলাম বলে দিশা একটু থামল, হয়তো নিজের কষ্টটা লুকানোর চেষ্টা করছে। একটু পর আবার বলল, মনে হলো হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলেছি, তুমি অন্য কাউকে ভালোবাসো। শোনার পর মনে হলো আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি, কিন্তু দেখো ভাগ্য ঠিক আমাদের এক করে দিল। আমি তোমাকে বড্ড ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া, তুমি শুধুই আমার। আমি বলছি না এখনই আমাকে সব অধিকার দিতে, আমি শুধু তোমাকে সাইয়া বলে ডাকার অধিকার চাই, তোমার বন্ধু হতে চাই, তোমার বুকে মাথা রেখে শান্তির ঘুম দিতে চাই, তোমাকে হারানোর ভয়টা মুছে ফেলতে চাই। দিবে কি আমাকে সেই অধিকার? বলে গাজরাটা এগিয়ে দিল আর হাতটা বাড়িয়ে দিল দিশা। শুধু সাইফের সম্মতি চাই। সাইফ এতক্ষণ দিশার কথা শুনছিল। সে ভাবেনি দিশা তাকে এত ভালোবাসে। সে বুঝত দিশার মনে তার জন্য অনুভূতি আছে, কিন্তু দিশারা তাদের সাথে থাকত না, তাই সে ভেবেছিল দিশা এইসব ভুলে যাব, এইটা কেবল মোহ। কিন্তু নাও, কে নিজের মধ্যে এত কষ্ট লুকিয়ে রেখেছে কখনো বুঝতে দেয়নি। সাইফ দিশার হাত থেকে গাজরা নিয়ে তাকে পরিয়ে দিল। হয়তো এই প্রথম কোনো মেয়ে নিজের গিফট নিজে আনেটাও আবার গাজরা শুনতে অবাক লাগলেও এইটা সত্যি। দিশা যতই হিংস্র হোক, তার ভালোবাসার পরিধি অসীম আর সাথে ভয়ঙ্কর। দিশা খুশি হয়ে গেল, সাইফকে বলল সে যেন ড্রেস চেঞ্জ করে বলে একটা শাড়ি নিয়ে সেও ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে এসে দুইজন নফল নামাজ পড়ে নিল। তারপর সাইফ গিয়ে শুয়ে পড়ল আর দিশাও শুয়ে পড়ল। কিন্তু সারাদিনের পরিশ্রমের পরও কারো চোখে ঘুম নেই। শেষে থাকতে না পেরে দিশা বলল, ভাইয়া ঘুমিয়েছ? আমার ঘুম আসছে না। সাইফ, না রে ঘুমাইনি। দিশা, আজকে না সম্পূর্ণ চাঁদ উঠেছে, চলো না দেখতে যাবে? সাইফ, এত রাতে ছাদে? দিশা, চলো না, দেখো তুমি বোর হবে না, প্লিজ চলো না। সাইফ আর কিছু না বলে দিশার সাথে গেল। তারপর দোলনায় বসল দুইজনে।
সাইফের একটু হলেও শান্তি লাগছে এখন। দিশা তার মাথাটা সাইফের কাঁধে দিয়ে বলল, ভাগ্য আমাদের এক করেছে, আমার ভালোবাসার কাছে সে হার মেনেছে, প্লিজ কোনো দিন আমাকে ছেড়ে যেও না সাইয়া। সাইফ কিছু না বলে মুচকি হেসে দিশার চুলে বিলি কাটতে লাগল। একটু পর দিশা ঘুমিয়ে গেল। তারপর দিশার দিকে সাইফ দেখে মুচকি হাসল আর ভাবল, ভাবা যায় এই কিউটের দিব্যা নাকি তার জন্য পাগল। সেও কিছু না বলে দিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে কারো হাসাহাসিতে দিশা আর সাইফের ঘুম ভাঙল দেখল। মুহিন, আফসা, সুচি, তাজরিন, সাইমুম, তাহু সবাই হাসছে। সে তাকিয়ে দেখল তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। দুইজনই লজ্জায় লাল হয়ে গেল। আফসা, কে বলেছে আমাদের দিশু বাবু এখনই ছোট? দেখো দেখো, বিয়ের পরের দিনই রোমাঞ্চ শুরু। সুচি, আসলে দিশা সব রোমাঞ্চ জামাইয়ের জন্য রেখেছিল। তাজরিন, ওমা তাই নাকি দিশা? সাইমুম, তোরাও না লজ্জা দিচ্ছিস ওদের? তোদের বিয়ে হোক তখন দেখব এক একটার রোমাঞ্চ। তাহু, হে তুই নিজে তো বিয়ে করবি না, তাই আমাদের রোমাঞ্চ দেখেই স্বাদ মিটাইস। মুহিন, কি করছো তোমরা আপুরা এইখানে? তোমাদের ছোট ভাই আছে, লজ্জা লাগে না? সাইমুম, ওরে আমার ছোট ভাই রে, আমাদের ডেকে কে আনলো শুনি? দিশা, ও তার মানে এই কীর্তি তোর? তোকে তো আমি বলে। দিশা মুহিনের পিছে দৌড়াইতে লাগল, কিন্তু বেশি দূর যেতে পারল না। পায়ের ব্যথার কারণে ওইখানে পায়ে হাত দিয়ে বসে গেল। সাইফ, দেখছিস তোকে না বলছিলাম না দৌড়াইতে? তোর পায়ে ব্যথা ভুলে যাস কেন? দস্যি মেয়ে বলে সাইফ দিশাকে কোলে নিয়ে নিচে নামা শুরু করল। এইদিকে বাকি সবাই মুচকি মুচকি হাসছে। মুহিন, দেখেছ ওরা রোমাঞ্চ করলে দোষ নাই, আমি বলেই দোষ হু। সবাই নিচে আসল। সাইফ দিশাকে ঘরে নিয়ে বেডে নামায় দিল। দিশা, ভাইয়া ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাও প্লিজ। সাইফ, ওকে চল বলে আবার কোলে নিয়ে দিশাকে ওয়াশরুমে ঢুকিয়ে চলে আসল। একটু পর দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেল। সেইখানে সবাই ছিল। হঠাৎ সাইফের বাবা বলল, কিরে সাইফ, হানিমুনে কবে যাবি? আর কোথায় যাবি, দেশে নাকি বিদেশে? সাইফ, ভেবে দেখিনি বাবা। আসলে নিজের বাবার মুখে এইসব শুনে সাইফ একটু লজ্জা পেয়েছিল। আর দিশা তো সেই যে মুখ নিচু করে খাচ্ছে তো খাচ্ছে। বাকিরা সবাই হাসছে। মাঝে আফসা বলল, আঙ্কেল আমরা তো ঢাকায় ব্যাক করব। দিশা আর ভাইয়া না হয় আমাদের সাথে ঢাকা যাক, ওইখানে থেকে দেন সাজেক। সাইফের বাবা, ভালো বুদ্ধি তো মা। সাইফ, কি বলো? সাইফ, আসলে বাবা আমার একটু পর গেলে ভালো হতো। সাইফের বাবা, সমস্যা নেই, শোন মেয়েরা, তোমরাও 1 মাস পর ঢাকা যাইও। এইখানে দিশার খালামণির বাসা আছে, অনেক জায়গা আছে ঘুরার, সেইগুলা না হয় ঘুরে ঘুরে দেখো। সাইমুম, আমি তো রাজি। আমি তো বাবাকে বলে এসেছি 1 মাসের আগে আমি আমার প্রেয়সীর বাড়ি থেকে যাব না। তাজরিন, আমি মায়ের সাথে কথা বলে জানাবো আঙ্কেল। তাহু, আমিও রাজি। সুচি, আফসা, আমরাও এই সুযোগে দিনাজপুর ঘুরে দেখা যাবে। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া শেষ করল। বিকালে সবাই হাঁটতে বের হল। রাতে সবাই অনেক আড্ডা ও দেই। এইগুলা তাদের রোজকার কাজ। দেখতে দেখতে 1 মাস প্রায় শেষের দিকে। একদিন সকালে, দিশা, সাইয়া উঠো সাইয়া। সাইফ, একটু পর। দিশা, ওকে বলে সাইফের আঙ্গুলে কামড় দিল। সাইফ তাড়াতাড়ি উঠে আঙ্গুলে ফু দিতে লাগল। দিশা তো হেসে কুটি কুটি। সাইফ, তবে রে দস্যি মেয়ে বলে দিশাকে জড়িয়ে ধরল। দিশা, কি হচ্ছে টাকি? সাইয়াকেও চলে আসবে তো? সাইফ, কামড় যখন দিয়েছ প্রতিশোধ তো নিবি বলে দিশার কাঁধে কামড় দিল। দিশা, খাটাস কোথাকার? সাইফ, তুমি খাটাসের বউ।
বলে সাইফ দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। দিশা এইদিকে সাইফের ঘুষটি উদ্ধার করেছে। ওর বলা হয়নি। এই 1 মাসে দিশার আর সাইফের সম্পর্কের উন্নতি হয়েছে। সাইফ দিশাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এখন সেও দিশা বলতে অজ্ঞান। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। সময় চলে এলো তাদের ঢাকা ব্যাক করার। দিশার বাবা মা অনেক আগে চলে এসেছিল, আর সাইফ একজন কেমিস্ট, সে তার ল্যাবের কাজ ঢাকায় শুরু করার প্ল্যান করে, সাথে তার বোনকেও নিয়ে আসে। মা বাবার কাজ আছে তাই তারা কিছুদিন পর আসবে জানায়। আসলে তারা জানতো তারা গেলে সাইফ আর দিশা সাজেক একা যাবে না, তাই তারা যায় না। সবাই ঢাকায় আসার পরের দিন সাইফ আর দিশাকে সাজেক পাঠিয়ে দেয়। দিশা সাইফের বোনকে আনতে চায়, কিন্তু সে অন্য সময় আসবে জানায়। তার ফ্রেন্ডরাও মান করে দেই। সবার এমন করার কারণ সাইফ না বুঝলেও দিশা বুঝেছে। পরের দিন সাইফরা বেরিয়ে যায় সাজেক হোটেলে। দিশা, জায়গাটা সুন্দর তাই না সাইয়া? সাইফ, একদম আমার বউয়ের মতন। দিশা, ধুর, যাও ফ্রেশ হয়ে এসো, ঘুরতে যাব। সাইফ, ওকে। দুইজনে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে পাহাড়ে হাঁটছিল দুইজন। হঠাৎ কিছু একটা দিশা দেখতে পেয়ে এগিয়ে যায়। গিয়ে দেখে মাহাদির মতন কেউ দাঁড়িয়ে আছে। সে গিয়ে ডাক দেয় মাহাদি ভাইয়া বলে। মাহাদি পিছনে ফিরে। মাহাদি, ওয়াও গ্রেট, তুমিও এইখানে। দিশা, হে, কিন্তু তুমি এইখানে? আর মুক্তা? 1 মাস তোমাদের খোঁজ নাই? ফোন অফ কেন? মাহাদি, কুল, এত প্রশ্ন একটা একটা করে বলি। আসলে মুক্তা অনেক ভেঙে পড়েছিল। ওর লাইফে অচেনা মানুষ সেজে এসে ওকে নিজের ভালোবাসার চাদরে মুড়াতে অনেক সময় লাগে, তাই ফোন অফ করে নিজে ভালোবাসার মানুষের জয় করছিলাম, আর এইখানে এসেছি ওর ফ্রেশ করতে। দিশা, হোয়াট? এইখানে মুক্তা এসেছে? মাহাদি, হে, আসলে মেয়েটা এখনো সাইফকে ভুলতে পারেনি, তাই এইখানে আনা। মেয়েটা সাইফকে অনেক ভালোবাসত। দিশার কানে যে এইসব কিছুই যাচ্ছে না। সে হঠাৎ এইদিকে ওইদিক তাকানো শুরু করল আর বলছে, সাইফ, সাইফ কোথায়? সাইফ, তুমি কোথায়? সাইফ। সাইফ গেছিল আইসক্রিম কিনতে, এসে দিশাকে না পেয়ে একটু এগিয়ে গেল। দেখল দিশা একটা ছেলের সাথে দাঁড়িয়ে মাথার চুল আঁকড়ে ধরে তার নাম ডাকছে, আর ছেলেটা তার হাত ধরে তাকে সামলানোর চেষ্টা করছে। সাইফ ভেবেছে ছেলেটা দিশাকে বিরক্ত করছে, তাই সে দ্রুত এসে দিশাকে জড়িয়ে ধরে ছেলেটার দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ছেলেটাকে চিনতে পারেনি, মূলত তার মনোযোগ ছিল তার প্রেয়সীর দিকে। তার প্রেয়সী ভয় পেয়েছে যে। সাইফ, দিশা, হোয়াট হ্যাপেন্ড? লুক অ্যাট মি। তোমাকে এই ছেলেটা বিরক্ত করেছে? বলো আমাকে, তাকাও আমার দিকে। দিশা চোখ খুলে নিজেকে কারো বাহুডোরে আবিষ্কার করে। মানুষটাকে দেখে হাওমাও করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও চলে এসেছে, তোমাকে কেড়ে নিতে চলে এসেছে। চলে এসেছে? না, আমি ওকে খুন করব। ওকে কিছুই তো তোমার কাছে আসতে দিব না। তুমি শুধু আমার, আর কারো না। কিছুতেই না বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। সাইফ কোলে করে দিশাকে হোটেলে এনে ডক্টর ডাকল। এইদিকে যে মাহাদি ওদের পিছু পিছু আসছে, সাইফের যেন কোনো খেয়ালই নেই। ডক্টর, ও কি কোনো কারণে ভয় পেয়েছে? আমার মনে হয় উনার মেন্টাল প্রবলেম আছে। এই ব্যাপারে উনার ডক্টরের সাথে কথা বললে ভালো হবে। ডক্টর চলে গেল। সাইফ সাথে সাথে দিশার ফ্যামিলি ডক্টরকে কল দিয়ে সব বলল। সব শুনে উনি বলল, ডক্টর, তুমি ওর থেকে কোথাও যাবে না, বুঝেছ সাইফ? তোমাকে না পেলে ও সবার, এমনকি নিজের ক্ষতি করে দিবে। ওকে ছাড়বে না, একদম ওর কাছে থাকবে। আমি আজকেই আসছি। আর দিশার ব্যাগে একটা ইঞ্জেকশন আর একটা ওষুধ আছে, ও বেশি পাগলামি করলে ওইটা দিয়ে ঘুম পাড়াবে। সাইফ, কেন কিন্তু? ডক্টর, আমি কিছুই বুঝতেছি না। ডক্টর, বুঝেছি, তোমাকে হয়তো দিশার মা বাবা ভাই কিছু বলেনি, তাই না? সাইফ, কি বলবে? ডক্টর, আমি এসে বলছি, কিন্তু ওকে তোমার কাছে রাখবে, বুঝেছ? সাইফ, হে, রাখবো, আপনি তাড়াতাড়ি আসুন।
মাহাদি, সাইফ আমি মাহাদি। সাইফের এতক্ষণ হুঁশ ছিল না, এখন যখন দেখল সে বাদে ঘরে আরেকজন আছে। সাইফ, আপনি? সাহস তো কম না, আমার স্ত্রীকে বিরক্ত করে শান্তি হয়নি, পিছু এসেছেন কেন? মাহাদি, সাইফ শান্ত হও, আমি তোমাকে সব বলবো। তুমি হয়তো আমাকে চিনোনি। এতক্ষণে সাইফ খেয়াল করল এইটাই সেই ছেলে যাকে মুক্তা ভালোবাসে। মাহাদি, ওহ আপনি? কি চান? আপনার ভালোবাসাটা আপনাকে দিয়েছি। ওই রকম নষ্ট মেয়েকে আমি ভালোবাসতে চাই না, ছি। মাহাদি, এখন আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেটাতে তুমি বুঝবে দোষ কার। সাইফ, মানে? মাহাদি সাইফকে কিছু বলল। কিছুক্ষণ পর কথা শেষে সাইফ, কি ভেবেছেন? মুক্তার পর এখন দিশাকে কেড়ে নিবেন? দিশা কখনোই এইসব করবে না, ও সম্পূর্ণ বাচ্চা। এইসব কখনোই সম্ভব না, আপনি বেরিয়ে যান। মাহাদি, আমি জানতাম, তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে। শোন তাহলে। সাইফ, অসম্ভব, আমি এমন কিছুই করব না, আমি দিশাকে বিশ্বাস করি। মাহাদি, আর যে 3 বছর তোমার সাথে থাকলো তাকে বিশ্বাস করো না? সাইফ নিশ্চুপ। মাহাদি, একবার বিশ্বাস করো, এইসব দিশা আর তোমার ভালোর জন্যই করছি। দিশা সুস্থ হলেই সব ঠিক হবে, খালি একবার পাশে থাকো। সাইফ, ঠিক আছে। সন্ধ্যার দিকে দিশার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে যা দেখল সেটা দেখে দিশার মাথা গরম হয়ে গেল। সে দেখে সাইফ। দিশা উঠে দেখল সাইফকে কেউ জড়িয়ে ধরে আছে। মুহূর্তে তার মুখের রং বদলে গেল, রাগে চোখ লাল হয়ে গেল। তার পাশে ছুরি রাখা ছিল, ঘরের লাইট অফ ছিল, পাশে সুইচ। সে দ্রুত সেটা অন করে চাকু নিয়ে হিংস্র চোখে এগিয়ে গেল। মুখটা এইদিকে করতেই দেখল সেটা মুক্তা। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ছুরি দিয়ে মারতে গেলেই সাথে সাথে পিছন থেকে 2 হাত দিয়ে কেউ তার হাত টেনে ধরল। পাশ ফিরতেই দেখল মাহাদি। দিশা, ছাড়ো ভাইয়া, ওর এত বড় সাহস, ও আবার ফিরে এসেছে। শুধু ফিরে আসেনি, আবার এসেছে আমার সাইফকে কেড়ে নিতে। এই শাকচুন্নি, এই পেতনি, বেয়াদব মেয়ে, অসভ্য, নির্লজ্জ কোথাকার, এত সাহস কিভাবে হয় তোর? আবার ফিরে এসেছিস। একবার তোকে দূরে সরিয়েছি সাইফের থেকে, এইবার এই পৃথিবী থেকে সরাবো। ছাড়ো আমাকে মাহাদি ভাইয়া, ছাড়ো। এইদিকে সাইফ যেন অবাক হয়ে দেখছে দিশাকে। এইটা কোনো দিশা? এত হিংস্র আর ভয়ানক। কিন্তু এই দিশাকে তো সে চিনে না। তার প্রেয়সীর এমন ভয়ানক রূপ যেন তার বিশ্বাসকে ভেঙে দিচ্ছে। তবে কি মাহাদি যা বললটা সত্যি? এইদিকে মাহাদি দিশার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করল, সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল আর সাইফ ধরে নিয়ে শুইয়ে দিল। দিশার হাত ধরে বসে আছে সে। কেন জানি তার এই ভয়ানক প্রেয়সী কেউ ভালো লাগছে, শুধু মনে করছে তাকে ভালোবাসবে। তার প্রেয়সী ভয়ানক হয়ে গেছে। মাহাদি, তোমাকে যা বলেছিলাম তার প্রমাণ পেলে তো? সাইফ, ওর এই রূপ ওর সাথে সবসময় থাকা মানুষগুলাই জানে। তুমি তো কেবল 1 মাস আছো ওর সাথে। ওর বান্ধবী, ওর মা বাবা, ওর ভাই আর ওর ডক্টরকে জিজ্ঞাসা করো, ওরা জানে সব। সাইফ, তাহলে তুমি জানো কি করে? আর কি করে জন্য দিশা হিংস্র হলে ওকে এই ওষুধটা দিতে হয়? ছলনা করছো না তো? না সাইফ, মাহাদি ঠিক বলেছে। পিছনে ঘুরে দেখল দিশার ডক্টর দাঁড়িয়ে। ডক্টর, তুমি বোধহয় জানো না সাইফ, মাহাদি আমার ভাতিজা হয়, তাই দিশার ব্যাপারটা জানা ওর জন্য কষ্টের কিছু না। তার উপর দিশা ওর স্টুডেন্ট। সাইফ, এইসব জেনে মাহাদির লাভ? ডক্টর, মাহাদি একজন সাইকিয়াট্রিস্ট, তাই তার দায়িত্ব হচ্ছে তার পেশেন্টকে সুস্থ করা, এইটাই লাভ। মাহাদি, হে সাইফ, আমাকে ভুল বুঝো না। দিশা যখন ওর ফ্রেন্ডদের সাথে আমার কাছে পড়ত তখন ওকে দেখে আমি বুঝিনি ও এতটা ভয়ঙ্কর হতে পারে। একদিন ওর কলেজের পাশে দিয়ে যাওয়ার সময় দেখলাম দিশা চাকু দিয়ে একটা মেয়ের একটা আঙ্গুল কেটে দিয়েছে আর পা ক্ষতি বিক্ষত করে দিয়েছে চাকু দিয়ে। সেই দিন মনে হলো হয়তো আমি স্বপ্ন দেখছি।
কোনো রকম দিশাকে বুঝতে না দিয়ে সেইখানে থেকে পালিয়ে আসি। তারপর দিশার ফ্রেন্ডদের সাথে কথা বলি। তারা প্রথমে স্বীকার না করতে চাইলেও পরে আমার পেশার কথা জেনে আর লুকায়নি। দিশা আমার পেশার কথা জানত না, কারণ ছোট থেকে তার নেশা একটাই ছিল সাইফ, তাই আর কোনো ছেলের উপর সে ইন্টারেস্ট দেখায়নি। সেই দিন জানতে পারি দিশার মেন্টাল প্রবলেম আছে। তার যেইটা ভালো লাগে সেইটা তার চাই। ভালোবাসার জিনিসের উপর আঁচ লাগলে বা অন্য কেউ সেটার উপর নজর দিল সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেই দিন ওই মেয়েটাকে মারার কারণ মেয়েটা সূচির উপর ইচ্ছা করে পানি ফেলে দিয়েছিল। সেটা সূচি দিশাকে জানতে দেয়নি, কারণ সে দিশার রূপের কথা জানে, কিন্তু দিশা কোনোভাবে জেনে গিয়েছিল, তাই সে মেয়েটাকে শুধুমাত্র পানি ফেলার কারণে এমন ভয়ানক শাস্তি দেই। ওই সময় দিশার হুঁশ থাকে না যতক্ষণ ও নিজের উদ্দেশ্য হাসিল করতে পারে, কিন্তু যখন ওর হুঁশ আসে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু কোনো আফসোস করে না, কারণ সে মনে করে মানুষ ভুল করলে শাস্তি পেতে হয়, ভয়ানক শাস্তি। ডক্টর, দিশার এইরকম মেন্টালিটির একটাই কারণ, সে ছোট থেকে একা বড় হয়েছে। মা বাবাকে পেয়েছে, কিন্তু ওর কোনো জিনিসের ভাগ কাউকে দেয়নি। শেয়ার করা কি সেটা ও জানে না। যখন যা চাইতো তাই পাইত। জিনিসের কদর সে বুঝত না, কারণ সব হাতের কাছে পাওয়ায়। ওর মা বাবা কখনো কোনো কিছুতে নিষেধ করেনি। সব জিনিস একা ভোগ করতে করতে আর পরিবার বলতে শুধু মা বাবা ছাড়া আর কাউকে না পাওয়ায় ও এমন হয়ে গেছে। কিন্তু ওর এই সমস্যা দিন দিন বাড়ছে, পরে ও আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, কিন্তু এর ট্রিটমেন্ট আছে। কিন্তু সমস্যা ওর মা বাবা। ওরা চায় না তাদের মেয়েকে কোথাও পাঠাতে, অ্যাসাইলামে কখনোই না, সেই জন্য ওকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে শান্ত রাখতে হয়। কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না, কারণ ওর কাছে ওর মা বাবা সবসময় থাকে না, ওর বন্ধুরাও সবসময় থাকতে পারে না। এই জন্য ওর ভাই মুহিন বডিগার্ড রেখেছে ওর জন্য। কিন্তু দিশা সেটা বুঝতে পারলেও কোনো রিয়েক্ট করে না। হয়তো ও চায় ওর জন্য যেন কারো ক্ষতি না হয়, বা ওর ভাই করছে বলে কিছু বলে না, জানি না। সাইফ, এখন তাহলে আমরা কি করব? ডক্টর, দিশাকে বড় রকমের শক দিতে হবে যেন ও নিজেই আমাদের সাথে যেতে চায়। ওকে মনে করাতে হবে ওর আপন বলতে কেউ নেই। কিন্তু তুমি সেটা করবে না। তোমার ওকে ভরসা দিতে হবে, কারণ তুমি বেঁকে গেলে সেটা মুক্তার জন্য বিপজ্জনক হবে। সাইফ, দিশা যেই রকমই হোক ও আমার স্ত্রী, ওকে আমি কেন ছাড়ব? মুক্তা, সাইফ। এতক্ষণে মুক্তা মুখ খুলল। মুক্তা, সাইফ তুমি আমাকে বিশ্বাস করলে না কেন? একটা বার আমাকে কেন সব বললে না? ওই দিন আমাকে মাহাদি ওষুধ দিয়ে অজ্ঞান করে দেই, আমার মাথা ঘুরে যায় বলে ও আমাকে জড়িয়ে ধরে মিথ্যা কথাগুলো বলে, আমি কি একবার ও বলেছি তুমি শুনেছ? কেন বিশ্বাস করলে না বলো? সাইফ, সরি মুক্তা, শুধু আমি না, আমার পরিবার ও তোমার কাছে ক্ষমা চাইবে। মাহাদি, আমাকে ক্ষমা করো, আমি বা দিশার বান্ধবীরা যা করেছি ওর ভালোর জন্য, মুক্তার ভালোর জন্য, কারণ সামান্য ক্ষতি যেইখানে দিশা সহ্য করে না সেইখানে তুমি দিশার ভালোবাসা। দিশার কথা না শুনলে ও মুক্তাকে শেষ করে দিত। আমি জানি না দিশা কেন মুক্তাকে মেরে না ফেলে এত বড় বাট্রে করল। অন্য কেউ হলে তো খুন করত। মুক্তা, কারণ ও চেয়েছিল সাইফ যাতে আমাকে সম্পূর্ণ ঘৃণা করে, মধ্যে গেল তো সেটা করত না। মাহাদি, ওহ যাক, তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমরা চেয়েছি দিশা ভালো থাকুক। মুক্তা, তুমি সাইফকে 3 বছর ধরে ভালোবাসো, কিন্তু দিশা বুঝতে শিখার পর থেকে। তবুও আমরা জানি আমরা ভুল করেছি, দিশাকে আমরা নিয়ে যাওয়ার পর না হয় তোমরা বিয়ে করে। সাইফ, শাট আপ। সবাই সাইফের দিকে তাকালো। সাইফ, আই এম সরি মুক্তা, সরি অলসো মাহাদি ভাই। যেই মেয়েটা আমাকে এত পাগলের মতন ভালোবাসে তার উপর রাগ করলেও তাকে ছাড়ার কথা আমি ভাবতে পারবো না। দিস এত কিছু করেছে আমার জন্য, তাহলে কি করে পারবো স্বার্থপর হতে? না, দিশা তো অনেকদিন অপেক্ষা করেছে, এইবার আমি অপেক্ষা করব ওর সুস্থতার জন্য। সরি মুক্তা। মুক্তা, আরে পাগল, সরি কেন বলছো? আমি এতটা খারাপ নয় যে তোমার সংসার ভাঙব, আর এমনিতেও হয়তো আমার জন্য অন্য একজন অপেক্ষা করছে বলে মাহাদির দিকে তাকালো। সাইফ ব্যাপারটা বুঝে মুচকি হাসল।
যাক, তাহলে কোনো আক্ষেপ নেই। এই ত্রিফলা প্রেম কাহিনীতে সবাই নিজের ভালোবাসা পেয়েছে, খালি সাইফকে আরেকটু অপেক্ষা করতে হবে। মাহাদি, সাইফ, এইবার আমাদের কাজে লেগে পড়তে হবে। সাইফ, বলো কি করতে হবে? মাহাদি, শোনো তবে। পরের দিন সকালে দিশা ঘুম থেকে উঠে দেখে সে বাড়ি চলে এসেছে আর তার ঘরে শুয়ে আছে। দিশা, এ কি, আমি এইখানে কেন? আমি তো, বলেই তার মুক্তার জড়িয়ে ধরার কথাটা মনে পড়ল। সে দৌড়ে সাইফকে ডাকতে ডাকতে বেড থেকে নেমে বাইরে গেল আর ডাইনিংয়ে গিয়ে দেখল। দিশা ডাইনিংয়ে এসে দেখল অনেক সুন্দর করে সাজানো। সে বুঝতেছে না তার অসুস্থতার কথা জানার পরও সবাই এত খুশি কেন। সাইফ, দিশা, কি করছো এইখানে? দিশা সাইফকে দেখেই জড়িয়ে বলল। দিশা, সাইফ, সাইফ, কোথায় ছিলে তুমি? আমার অনেক কষ্ট হচ্ছিল জানো, আমি ভাবলাম ও তোমাকে কেড়ে নিয়েছে। আমাকে ছেড়ো না প্লিজ, আমি বাঁচব না। সাইফ, এই পাগলি মেয়ে, এইভাবে কেউ কাঁদে? বিয়ে যখন হয়ে গেছে তখন তোমাকে আমি ছাড়ছি না। এইবার যাও, রেডি হয়ে আসো। দিশা, কিসের জন্যে? সাইফ, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। দিশা, কিসের? সাইফ, উফ, আগে যাও তো, একটু পর দেখতে পারবে। আর শোনো, বেডে শাড়ি রেখেছি, ওইটা পরবে। দিশা, আচ্ছা। সাইফ মনে মনে, একটু মিথ্যা যদি তোমাকে ভালো করে তুলতে পারি তাহলে সেটাই হবে। একটু পর দিশা সেজে গুজে বের হয়ে আসলো। এসে দেখল চারপাশে শুধু তার মা, বাবা, মামনি, মামা, মুহিন আর ছোট আওয়াটি আছে। দিশা, সাইয়া, শুধু এই কয়েকজন একই হবে? সাইফ, আরও আসবে অনেকে। তার আগে কিছু শোনাই তোমাকে, বলে সাইফ একটা অডিও প্লে করল। সেইখানে দিশা তার ফ্রেন্ডদের আর মাহাদিকে মুক্তার ব্যাপারে খারাপ কথা বলতে বলছে। দিশা যেন বাকরুদ্ধ হয়ে গেছে। দিশা, না না, এই সব মিথ্যা। একটু পর সাইফ একটা ভিডিও প্লে করল। সেইখানে মুক্তাকে অজ্ঞান করা হচ্ছে আর মাহাদি অজ্ঞান হয়ে যাওয়া মুক্তাকে জড়িয়ে আছে। দিশার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। দিশার মা এসে দিশাকে একটা থাপ্পড় দিল। দিশার মা, এই জন্য কি আমি তোর সব ইচ্ছা পূরণ করেছি বল? দিশা হাত মুঠ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, ও চায় না ওর আপনজনের ক্ষতি করতে। সাইফ সেটা বুঝতে পারল। ও সবাইকে দিশার অসুস্থতার কথা বলে রেখেছিল, কিন্তু ওকে কিছু বলতে মানা করেছিল, কিন্তু দিশার মা রাগ কন্ট্রোল করতে পারেনি। সাইফ দিশার কাছে যাচ্ছিল, এমন সময় দিশার ফ্রেন্ডদের এন্ট্রি হয়, সাথে মাহাদি আর মুক্তা। মুক্তাকে দেখে দিশা দৌড়ে ওকে মারতে যাচ্ছিল। এই সময় সাইফ দিশাকে আটকায়। দিশা বেশি অশান্ত হওয়ার আগেই মাহাদি বলে, দিশা, শান্ত হও। সাইফকে কেউ কেড়ে নিবে না। মুক্তা আমার স্ত্রী। এইটা শুনে দিশার মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল। সে সাইফকে জড়িয়ে ধরে বলতে লাগল, দেখেছ সাইফ, মুক্তা তোমার জন্য না, তুমি শুধু আমার। দেখেছ, তুমি আর আমাকে ছাড়তে পারবে না। আমি যেমনই হই আমার কাছে থাকতে হবে। হবেই। সাইফ কিছু বলল না। এই সময় সাইমুম বলল, দিশা, সাইফকে ছাড়, তুই যা করেছিস সব আমরা সবাইকে জানিয়ে দিয়েছি। দিশা ওদের দিকে অগ্নি চোখে তাকালো, যা দেখে সাইমুম একটু ঘাবড়ে গেল। সে পিছে চলে আসল। আফসা, দিশা, তুই অসুস্থ। দিশা কিছু শুনছে না, খালি সাইফের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে জড়িয়ে ধরছে। সুচি, দিশা শোন, আমরা তোর ভালো চাই। তাহু, দিশা আমার দিকে তাকা। দিশা, তুই তো চাস ন তোর জন্য কারো ক্ষতি হক। তোকে আমরা 2 বছরের জন্য অ্যাসাইলামে পাঠাব। তুই সুস্থ হয়ে আসবি, তোর জন্য আর কারো কোনো ক্ষতি হবে না। মাহাদি, দিশা, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু কথাটা শোনো, মুক্তা তো নির্দোষ। ও কেন তোমার অন্যায়ের জন্য খারাপ হয়ে থাকবে সবার জন্য?
দিশা আমি মিথ্যা বলেছিলাম, আমি শুরুতেই মুক্তাকে সব বলি, ওর কষ্ট দেখে ওকে সামলায়। ও সব শুনে তোমার মেন্টাল কন্ডিশনের কথা শুনে বলল যে তুমি ওর ছোট বোনের মতন, তাই ও চায় তুমি ভালো হয়ে যাও, এর জন্য ও সাইফকেও ছাড়তে রাজি। ও শুরু থেকে সবটা জানত, তারপর ও ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলে আর আমিও। দিশা, আমার সব খবর তোমরা কিভাবে পাইতে? দিশার হঠাৎ করে বলা কথাটা যেন সবার মধ্যে ভীতি সৃষ্টি করল। সে শুধু সাইফের দিকে তাকিয়ে কথা বলছ। সাইফ নির্বাক হয়ে আছে। তার প্রেয়সী যে তাকে পেতে বড্ড অন্যায় করে ফেলেছে। তাজরিন বলে উঠল, আমি দিতাম সব খবর। আমি তোর ভালো চাই দিশা, আমি শুরু থেকে জানতাম, আমরা তোর সঙ্গ দিয়েছি যাতে তুই তর ভালোবাসা পাস আর মুক্তা আপু ঠিক থাকে। দিশা, আমাকে কে ফলো করত? মুহিন। মুহিন চমকে তাকালো। তার বুবু তাকে ভাই ছাড়া নাম ধরে ডাকেনি, হে ডাকত যখন বুবু রেগে থাকত। দিশা, কিছু জিজ্ঞেস করছি। মুহিন, বডিগার্ড রেখেছিলাম বুবু, যাতে তোমার দ্বারা কারো ক্ষতি না হয়। দিশা একটা তাচ্ছিল্যের হাসি হাসল। বাহ, আমার অগোচরে আমার উপর নজরদারি। এতগুলো ঘর শত্রু বিভীষণ আমার। তা মামনি, বাবা, মামা, আটি, তোমরা কিছু বলো। দিশার বাবা, আমার ভুল হয়েছে মা, আমার আগেই তোর সুস্থতার ব্যবস্থা করতে হতো। দিশার মামা, মা তুই সুস্থ হয়ে যা। আটি, আমার দিশা মা আমার কাছে কখনো খারাপ না, আমার দিশা মা তো আমার মা, কিভাবে খারাপ হবে সে? মামনি, কেন ভাঙলি বিশ্বাস? দিশা, সাইফ তুমি কিছু বলো। সাইফ, দিশা আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ভালোবাসি। আর দিশা, আর আমার ভালোর জন্য আমাকে মিথ্যা বলে পাগলা গর্দে পাঠাতে চাও, রাইট? সাইফ কিছু বলল না। দিশা এইবার সবার দিকে তাকালো। দিশার এই শান্ত রূপ যেন সবাইকে অবাক করে দিল। দিশা, আমি কিছু কথা বলতে চাই। ছোট থেকে দেখেছি বাবাকে কষ্ট পেতে, কারণ একটা তার নিজের মা বাবা, আমার আদরের দাদা দাদি। তারা বাবাকে নিজেদের সন্তান মনে করত না, কখনো বাবাকে কোনো অনুষ্ঠানে ডাকেনি। নিজের ভাইয়ের বিয়ের খবরও বাবা জানত না, কারণ একটাই, বাবা প্রতিবাদ করেনি। যখন বলতাম বাবা বলতো, প্রতিবাদ করে কি হবে? ওরা তো নিজের ক্ষমতা দিয়ে সব নিজের দিকে করে নিবে। তখন থেকেই মনের মধ্যে একটা কথা গেঁথে গেল, নিজের জিনিস, নিজের অধিকার নিজেই কেড়ে নিতে হবে, নিজের জিনিসের কেয়ার নিজেকে করতে হবে। কেউ আসবে না তোমাকে হেল্প করতে, কেউ না। বাবার মধ্যে এই বিষয়টা থাকলে হয়তো আমি আজও নিজের পরিবারের কাছে থাকতাম, দূরে থাকতে হত না আমাকে। দিশার জন্মানোর পর দিশার চাচা চাচি মিলে দিশার দাদা দাদিকে দিশার বাবার ব্যাপারে ভুল বোঝায় বলে যে দিশার মা তাদের থেকে দিশার বাবাকে কেড়ে নিবে, সব সম্পত্তি নিয়ে তাদের তাড়িয়ে দেবে। সেই দিন তারা নিজের সন্তানের ভুল ত্রুটি না দেখে ছোট্ট দিশা সহ ওর মা বাবাকে ঘর ছাড়া করে। অনেক কষ্টে তার বাবা ঢাকায় আসে আর নিজেকে দাঁড় করাই বুঝো হওয়ার পর থেকে দিশা তার দাদা দাদি আর ওদের ফ্যামিলিকে দেখতে পারে না। জানো মা, যখন সবাই নিজের ফ্যামিলি নিয়ে কথা বলতো আমি বলতে পারতাম না, খুব কষ্ট হতো। কি বলবো? ফ্যামিলি বলতে আমি তো শুধু তোমাদের জানি, নানা নানি মামা মামি খালামণি আমার কাজিন, ওদেরকে তো চিনি না, বেশি তো মিশি না। কি বলতাম? তাই চুপ করে শুনতাম। বাসায় এসে ডায়েরিতে লিখতাম। চোখের পানি ফেলতে হতো, কষ্ট হতো, আল্লাহকে বলতাম, আচ্ছা আমার কি দোষ ছিল বলতে পারো? বাবা যদি প্রতিবাদ করত আমি কি আজকে এত কষ্ট পেতাম? মা তুমি বলে না আমাকে জন্ম দিয়ে আফসোস হচ্ছে। আমারও মনে হতো কেন জন্ম নিলাম আমি যেইখানে আমি জানি না পরিবার কি। বাবা তুমি বললে না আমাকে আগেই সুস্থ করতে হতো কেন বাবা? সব শেষ হওয়ার পর কেন তুমি সিদ্ধান্ত নাও? মামা তুমি আমার সুস্থতা চাও? কেন নিজের ভাগ্নিকে পরিবারের অভাব বুঝতে দিল? পারতে না আমাদের এইখানে রাখতে? কিভাবে রাখবে? এত লোককে বসে খাওয়ানো সম্ভব? তোরা বললি না আমার ভালো চাস? তাহলে কেন জানতে চাসনি দিশা, কেন তুই এমন হিংস্র? শুধু অন্যায় থেকে সরে আনলেই কি ভালো চাওয়া হয়?
আর এই একজন ফাঁসির আসামি, কেউ তো জিজ্ঞাসা করা হয় তার অপরাধের কারণ, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করল না কেউ? সবাই শুধু খারাপ হওয়াটা দেখল, কারণটা কেউ খুঁজলে না। তোদের যারা বিরক্ত করত ওদের যদি আমি ন মারতাম তাহলে কি ওরা তোদের ছেড়ে দিত ভেবেছিস? আরও বেশি বিরক্ত করত, আমি তোদেরকে শান্তিতে রাখতে চেয়েছি আর তোরা হা। আর মুক্তা আপু, যদি তুমি সাইফকে আমার থেকে বেশি ভালোবাসতে তাহলে 1 মাসে অন্য করো প্রেমে পড়তে পারতে না? আর আমি বোন? হা হা হা। আমি কারো কিছু না, আমি হিংস্র, আমি খারাপ। মুহিন, তুই ও তো কোনো দিন জিজ্ঞাসা করলি না বুবু তোমার কিসের এত কষ্ট? একবার জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললি না বুবু কেন এমন করছো? কেন বলবি? আমি তো অসুস্থ, পাগল আমি। হা হা হা। আর কিছু বলতে চাই না। মামুনি, তুমি বললে না কেন বিশ্বাস ভাঙলাম? শুনে রাখো, আমি চেয়েছি আমার ভালোবাসাকে সর্বোচ্চ ভালোবাসা দিতে, যেইটা সাইফকে আমি ছাড়া কেউ দিতে পারবে না। সাইফ, তুমি একদিন বলেছিলে না আমি সব জেদের বশে করছি? হে, জেদ করেছি তোমাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার জেদ। তুমি বা মুক্তা কেউ কাউকে ভালোবাসনি, বাসলে 1 মাসে মুভ অন করতে না? মুক্তা আপু তোমাকে হারিয়েও মাহাদি ভাইয়াকে নিয়ে খুশি, আর আমি তোমাকে হারালে সারা জীবনেও খুশি হতাম না। বলে আওয়াটিকে জড়িয়ে ধরল। ও আওয়াটি, আমাকে একটু জড়িয়ে ধরবে গো। দেখো, তুমি ছাড়া কেউ আকার বিশ্বাস করেনি, সবার কাছে আমি অপরাধী। ওরা কেন বোঝে না এই পৃথিবীতে ভালো কথার মূল্য নাই, হিংস্র হয়েই বাঁচতে হয়। নইলে কেউ কাউকে অধিকার দিবেন, তাই না বলো? আমি তো জানি না ভালোবাসা কি, তাই তো কাউকে ভালোবাসতে পারিনি, তাই না বলো? ও আওয়াটি, আমার খুব কষ্ট হচ্ছে। যাদের জন্য এত কিছু করলাম তারা আমাকে পাগল ভাবে। দিশার এই কথা সবার চোখে পানি এনে দিল। সত্যি তারা কখনো জিজ্ঞাসা করেনি দিশা কেন এমন, শুধু ভেবেছে একা থাকতে থাকতে সে হিংস্র হয়ে গেছে। সত্যি কেউ তার কাছে শুনে দুদণ্ড মাথায় হাত বুলিয়ে কষ্টের কথা জিজ্ঞাসা করেনি। সাইফ অপরাধবোধে ভুগছে, সত্যি তার প্রেয়সীর মনের কষ্ট সে জানতে পারেনি, সত্যি সে মুক্তাকে কখনো ভালোবাসেনি। আসতে পারি? দিশার ডক্টর এসে বলল। দিশা, আঙ্কেল ব্যবস্থা করেছেন? ডক্টর, হে মা, এতক্ষণ তোমার সব কথা শুনেছি আমি। তোমাকে পাগলা গড় দে না হাসপাতালে রেখে সেবা করব, না তোমার রাগ কমানোর জন্য না, তোমাকে একটু শান্তি দেওয়ার জন্য, এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য। সবাই অবাক হয়ে গেল। সাইফ, কি বলছেন আঙ্কেল? ডক্টর, দিশা হয়তো আমাদের প্ল্যান আগেই বুঝেছিল। ও আমাকে সকালে ফোন দিয়ে জানায় ওর পরিবার ওকে যেইখানে পাঠাতে চায় সেইখানে যাওয়ার ব্যবস্থা করে দিতে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই বলে আমি কালকে ঘুমাইনি আঙ্কেল, জ্ঞান ছিল আমার, সব শুনেছি। দিশা, কি ভেবেছিলে জামাই তোমার বউ? বোকা মোটেও না, এত মানুষকে মারতে পারি আর নিজের জামাইয়ের গোপন প্ল্যান জানবে না? সাইফ, দিশা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যেও না, তুমি এই হিংস্র হয়ে থাকো। দিশা, না গো, তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে পারছি, তাই আমি গিয়ে নিজের রাগ কন্ট্রোল শিখে আসি। এতদিন প্রকাশ্যে সব করেছি, এইবার না হয় সাইলেন্ট কিলার হওয়ার উপায় শিখে আসি, কি বলো সবাই? তখন নিশ্চয়ই তোমাদের আমাকে নিয়ে সমস্যা হবে না। সবাই নিশ্চুপ। নীরবতা ভেঙে দিশার মা বাবা বলল। দিশা, আমরা তোকে ভুল বুঝেছি, যাস না মা। দিশা, তা হয় না মা, সত্যি আমার রোগটা বর্ষর সুস্থ তো হতে হবে, আর তোমরা বললে না আমার ধৈর্য নেই। নিজের স্বামী যখন স্ত্রীর পাগলা গারদের ব্যবস্থা করে সেটা শোনার পরও স্ত্রী চুপ থাকে, সেই স্ত্রীকে অধৈর্য বলা যায় না। দিশার বান্ধবীরা, দিশা আমাদের ক্ষমা করে দে, যাস না। মুক্তা, আমি তোমাদের মাঝে আসব না দিশা, সত্যি আমি সাইফকে ভালোবাসিনি, ওর মায় জড়িয়েছি, আর কিছু না, প্লিজ তুমি শোনো কথাটা। আওয়াটি, মা তুই তো আমার মা, আমার কথা শুনবেন না? মুহিন, বুবু তুমি যেও না, আমি কখনোই তোমরা পিছনে গার্ড লাগাবো না। দিশা, আসছি। সাইফ, দিশা শোনো। দিশা, আটকিও না।
তোমার ডাক সাড়া না দিয়ে থাকতে পারবো না। সাইফ মুচকি হেসে বলল, আমি জানি আমরা এক ডাকে তুমি চলে আসবে, কিন্তু আমি তা চাই না। তুমি একটু শান্তি নিয়ে আসো, দুঃখ ভুলে আসো, সেটাই আমি চাই। এত বছর তুমি আমার জন্য অপেক্ষা করেছ, এখন আমি করব পুরো 2 বছর। আমি তোমারই থাকব দিশা, শুধু তোমার। দিশা, আমি ফিরে আসব তোমার কাছে সুস্থ হয়ে। সাইফ দিশাকে কষ্ট চাপা হাসিতে আর বাকিরা কান্না করতে করতে বিদায় দিল। 2 বছর পর। দিশা, এই পুচকি এইদিকে আয়। দিশা আপু রাগ করবে কিন্তু। পুচকি, হি হি হি। দিশা আপু রাগ করতেই জানে না, একদমই না, হি হি হি। দিশা একটা ফস করে শ্বাস ছাড়ল। সত্যি এই দিশা সেই দিশা নেই, তার মধ্যে রাগ নেই, এখন শুধু অভিমান করে, হিংস্রতা নেই, নিজের জিনিসও এখন সে আঁকড়ে ধরে না। তার মতে, কি দরকার কষ্ট করার যখন দিন শেষে সেই জিনিসটাই তাকে ভুলে বুঝবে। দিশা পাল্টে গেলেও দিশার সেই মিশুক স্বভাবটা যায়নি। হসপিটালের বাচ্চা রোগী সবার সাথে সে মিশে, তাকে কেউ ভয় পায় না, কারণ সে কারো উপর রাগ করে না। ভাবা যায়, যাকে একসময় সবাই ভয় পেত এখন তার রাগকে কেউ পাত্তা দেয় না। সে ডক্টরের কাছে যেতে লাগল। আসতে পারি আঙ্কেল? ডক্টর, দিশা যে এসো এসো, তো মা আজকে তো বাড়ি যাচ্ছ নাকি? দিশা, হে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, বাড়ির কেউ আসেনি? ডক্টর, আসতে দিয়েছ তাদের কখনো? দিশা মুচকি হাসল। সেই অভিমানে বুঝি কেউ আসলো না একবার ও নিতে? ডক্টর, বাসায় যাও, গিয়েই দেখো, বোঝাপড়া করে নিও। দিশা মুচকি হেসে বেরিয়ে গেল। সত্যি এই 2টা বছর কম কষ্ট পায়নি সাইফ ও তার পরিবার। প্রতিদিন আসতো দেখা করতে, কিন্তু দিশা দেখা করত না। সে চাইনি মায় জড়িয়ে চলে যেতে, সে তো সাইফকে দেখে তাকে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারবে না। সবাইকে বলা হয়েছিল দিশা কারো সাথে দেখা করবে না, তবুও সাইফ আসত। পুরো 1 বছর টানা আসত, কিন্তু চলে যেত দেখা না করেই। এরপর 6 মাস ফোন দিয়ে কথা বলতে চাইতো, দিশাটাও দিত না। এরপর 6 মাস মানুষটার খোঁজ নেই, হয়তো প্রেয়সীর উপর অভিমান করেছে। আমি আসছি সাইয়া, আমি আসছি, তোমার সব রাগ অভিমান ভাঙ্গাব। দিশা বাইরে এসে দেখল সাইফের গাড়ি, ভাবল সাইফ ও এসেছে, কিন্তু গিয়ে দেখল শুধু ড্রাইভার আঙ্কেল। দিশা, আঙ্কেল সাইফ আসেনি? ড্রাইভার, না মা, সাইফ বাবার কি জানি কাজ আছে। দিশা, ওহ আচ্ছা বলে রওয়ানা দিল। বাসায় এসে পৌঁছল। দিশা এসেই দেখল বাড়িটা বিয়ে বাড়ির মতন সাজানো। দিশা ভাবল তার ওয়েলকামের জন্য নিশ্চয়ই এত কিছু। সে ভিতরে যেতে লাগল। গেটে দেখল লাগানো ওয়েডিং নাইট। দিশার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কি হচ্ছে এইসব? কার বিয়ে? সে মুখে ঢাকা দিয়ে ভিতরে যেতে লাগল। ভিতরে গিয়ে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সাইফ বর বেশে সেজে আছে, কিন্তু যার বিয়ে। দিশা যেই না ভিতরে যাবে, দেখল সিঁড়ি দিয়ে মুক্তা নামছে, বধূ বেশে তাকে নিয়ে আসছে তার মামুনি আর মা। সে যেন স্তব্ধ হয়ে গেছে, তবুও পাশে থাকা একজন মহিলাকে বলল, আটি ওই মেয়েটাকে বধূ বেশে নামছে। মহিলা, আর ওইটাই তো বউ। মুহূর্তে দিশার চোখ ভরে অশ্রু নেমে পড়ল। সে আর অপেক্ষা করল না, বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বাহিরে বেরিয়ে একটা কলম আর কাগজ জোগাড় করল। তাতে কিছু লিখে একটা বাচ্চা ছেলের হাতে দিয়ে বলল সাইফকে দিতে, বলে সে বেরিয়ে পড়ল। বাচ্চাটা, আঙ্কেল আঙ্কেল, একটা আটি আপনাকে এইটা দিতে বলল, বলে বাচ্চাটা দৌড় দিল। সাইফ অবাক হয়ে গেল, কে তাকে চিঠি দেবে। সে খুলে পড়তে শুরু করল। প্রিয় সাইয়া, এই হয়তো শেষ ডাক। না না, মৃত্যু না। নিজেকে আমি মৃত্যু দেই কি করে? আমার শরীর তো আল্লাহর দান, একে আঘাত করার শক্তি আমার নেই। 2টা বছর তোমাকে দেখিনি, কারণ আমি চেয়েছিলাম সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে আসতে, তাই তোমাকে শত কষ্টেও দূরে রেখেছি, কিন্তু বুঝিনি তোমার অভিমান এত বেশি হয়ে যাবে।
যাই হোক, এসেছিলাম অভিমান ভাঙাতে, কিন্তু এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি তো বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে। তাহলে মিথ্যে ছিল ভালোবাসাটা? আমি তো 19টা বছর অপেক্ষা করেছি, তুমি কেন পারলে না 2টা বছর অপেক্ষা করতে? মুক্তা আপুকে বিয়ে করে নিলে? তাহলে সেই দিন কি সব মিথ্যে ছিল? আমাকে পাঠানোর জন্য তোমরা মিথ্যে বলেছ? আমার মাও দেখি তার মেয়ের সতীন যত্নে আনছে, আর মামনি? সে হয়তো চায় না তার ছেলে পাগলের সাথে সংসার করুক। আর আমার ভাই? সে তো তোমার বউয়ের ছবি তুলতে ব্যস্ত। জানো, আমিও এমন একটাই স্বপ্ন দেখতাম, তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমাকে মামুনি মা ধরে নিয়ে আসবে, আমার ভাই ছবি তুলবে, আর আমার বান্ধবীরা আমার সাথে অনেক ছবি তুলবে। কিন্তু তোমার ভালোবাসা পাওয়ার জন্য স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যভাবে বিয়েটা করলাম লুকিয়ে। হয়তো সেটাই আমার ভুল ছিল। আজ দেখো সব এক, খালি কনে অন্য কেউ। ত্রিফলা, এই প্রেমে আমি হেরে গেলাম। আওয়াটিকে পেলাম না, হয়তো মায়ের সংসার ভাঙ্গা দেখতে চাইনি। তোমার জন্য ভালো হতে গেছিলাম, কিন্তু সেই তুমি তো আর নেই। আগে হলে আমি তাণ্ডব বাঁধিয়ে দিতাম, কিন্তু এই 2 বছরে আমি এইটুকু বুঝেছি, জিনিসটা আঁকড়ে ধরলে সে ভয় পায়। কি দরকার ভয় দেখানোর? থাক না জিনিসটা অন্য কারো। সুখে থেকো তোমরা। জানি আমাকে খোঁজার চেষ্টা করবে না, কিন্তু তবুও বলছি, করো না চেষ্টা। কি লাভ পাগল এনে শান্তি নষ্ট করা? ভালো থেকো। খুব ভালোবাসি তোমাকে, খুব। ইতি। তোমার না হওয়া প্রেয়সী। চিঠিটা পড়ে সে ধপ করে মাটিতে বসে পড়ল। সবাই এগিয়ে আসতেই সাইফ চিঠিটা তাদের দিল। সবাই অবাক হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। দিশা তো ভুল বুঝল। আজকে এই অনুষ্ঠানটা ছিল দিশা আর সাইফের বিয়ে, আর মাহাদি আর মুক্তার বিয়ে। সেই দিন যাতে দিশা মুক্তাকে আঘাত না করে, তাই মাহাদি মিথ্যা বলেছিল। দিশার ইচ্ছা ছিল এমনি একটা ওয়েডিং। দিশার ডায়েরি থেকে জেনেছিল সাইফ। দিশা যাওয়ার পর দিশার ডায়েরি ছিল সাইফের সঙ্গী, তাই আজকে চেয়েছিল দিশাকে সারপ্রাইজ দিতে। কিন্তু এতে যে সে তার প্রেয়সীকে হারাবে কে জানত? সাইফ চোখ মুছে উঠে বলল, আমাকে দিশাকে খুঁজতে হবে, ওর ভুল ভাঙাতে হবে। এই সময় ডক্টর এসে হাজির। কি ব্যাপার বরমশাই, কই যান? সাইফ ডক্টরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সবটা বলল। ডক্টর ও বুঝছেন না কি বলবে উনিও সব জানত, কিন্তু বলেনি সারপ্রাইজের জন্য। কিন্তু সব তো এলোমেলো হয়ে গেল। কি হবে এখন? সাইফকে বলল সাইফ, দিশার ও ডক্টর, আমি যা বুঝছি দিশা নিজে হারিয়েছে, ওকে খুঁজে পাওয়া সহজ হবে না। সাইফ বলল, আমি তবুও খুঁজব, ওকে জানাবো আমাদের এই কাহিনী শুধু আমাদের দুজনের, ত্রিফলা প্রেম কাহিনী নয় এইটা। বলে সাইফ বেরিয়ে পড়ল। কিন্তু যে ইচ্ছা করে হারিয়ে যায়, তাকে কি খুঁজে পাওয়া যায়? দিশা পাড়ি দিল অন্য রাজ্যে, আর সাইফ শুরু করল তার প্রেয়সীকে খোঁজার মিশন। তাদের ত্রিফলা প্রেম কাহিনী কি এইখানেই শেষ? সমাপ্ত।